ধ্বনিলিপি নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। সো তারপর আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব। সো তোমাদের একটা ওভারভিউ দিলাম যে আজকে ক্লাসটা আসলে কি হবে, এবং তোমরা যারা ঢাকায় আছো তারা কিন্তু আমার সাথে দেখা করতে পারো, এবং তোমাদের সামনে অ্যাডমিশন সিজন, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যেটা বলেছি সেটা কিছুক্ষণ পরে বলবো। দেখবো তোমরা জিজ্ঞেস করো কি না, তোমাদের জানার আগ্রহ আছে কি না। ওকে, দেখি আরও কে চলে আসছে। ফাতেমা ইসলাম চলে আসছে, ওকে ফাইন। মোহাম্মদ সোহাগ চলে আসছে, ওকে। সো মরিয়ম শারমিন চলে আসছে, জুবাইর আহমেদ, অনেকেই চলে আসছে, থ্যাংক ইউ। আচ্ছা, আয়ুব শেখ বলতেছে স্যার আটকে যাচ্ছে। আটকে যাওয়ার তো কথা না, মাঝখানে হয়তো নেট প্রবলেম ছিল, এখন আবার ঠিক হয়ে যাবে। ওকে ওকে, অলিভিয়া গোলদার, অনেকেই চলে আসছে, থ্যাংক ইউ। আমরা শুরু করি। এখন আমরা আন্তর্জাতিক ধ্বনিলিপি নিয়ে একটা আলোচনা করব প্রথমে, তারপরে ধাপে ধাপে আমরা যাব। প্রথমে আগে এখানে তোমাদের দেখার চেষ্টা করি যে আসলে বাংলায় একটা বর্ণ, সেটার ইংলিশ আসলে উচ্চারণটা কীরকম হবে। মনে করো বাংলার উচ্চারণ এটা তুমি জানো ই, এটা জানো এ, এটা জানো আ, কিন্তু আসলে উচ্চারণটা কেমন ইংলিশ অনেকে ভালো পারো। বিকজ আমার ক্লাসগুলো সাধারণত এরকম হয়, আমি একটু ইংলিশ গ্রামারের সাথে মিলিয়ে তোমাদের পড়ার চেষ্টা করি, কেননা ছোটোবেলা থেকে তোমাদের এবং তোমাদের বাবা মার প্রচণ্ড ইচ্ছা, প্রচণ্ড আগ্রহ এবং চেষ্টার কমতি থাকে না এই ক্ষেত্রে যে তোমরা কিভাবে অনেক ভালোভাবে ইংলিশ গ্রামারটা আয়ত্ত করতে পারো, কিন্তু এর অর্ধেকও কিন্তু এই চেষ্টাটা থাকে না বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। সো ইংলিশ গ্রামারে অনেকেই হয়তো পাকা হয়ে থাকো, অনেকেই খুব ভালো পারো, টার্মগুলো বোঝো, কিন্তু বাংলার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু তোমরা ভালোভাবে বোঝো না, ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ো না। সো আজকে যেটা হবে সেটা হচ্ছে একটু ইংলিশের সাথে মিলে তোমাদের পড়ানোর চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজে একটা বুঝতে পারো। ওকে, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, মোহাম্মদ জুনাইদুল ইসলাম বলছে বাদ দে ভাই, বেডি মানুষ, এই জায়গায় বেডা বেডি কোনো ধরনের কমেন্ট করা যাবে না, এখানে কিন্তু সকলেই স্টুডেন্ট হিসেবে গণ্য হবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা কিন্তু করতে হবে। ওকে, সো অনেকেই চলে আসছে, আবু সাইদ, তানজিয়া সুলতানা, থ্যাংক ইউ। তোমরা অতি দ্রুত ক্লাসে মনোযোগী হও, খাতা নিয়ে বসে যাও। প্রথমে বোঝানোর চেষ্টা করি, প্রথমে একটু বোঝানোর চেষ্টা করি যে রশ্মি এটার উচ্চারণটা আসলে কি হবে। রশ্মির উচ্চারণটা তোমরা দেখতে পাচ্ছ, রশ্মির উচ্চারণটা হবে আইয়ের মতো, অর্থাৎ ই, আইয়ের উচ্চারণ ই। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ইংলিশে তো এই এর উচ্চারণ রশ্মির মতো হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা আসলে কিন্তু বাংলায় সেরকম না। এখানে যেটা হচ্ছে সেটা আইটার উচ্চারণ রশ্মির মতো হচ্ছে, আর এর উচ্চারণটা এর মতো হচ্ছে। তার মানে তুমি যখন অভ্র কিবোর্ড ইউজ করবে সেখানে এই ব্যাপারটা পাবা। এবং ব্যাকরণ ক্ষেত্রেও এই যে উচ্চারণের ব্যাপারগুলো যখন তোমরা পড়বা বই থেকে, অনেক জায়গায় দেখবা বিভিন্ন বর্ণ টাইপ না করে ওই বর্ণের জায়গায় ইংলিশ কিছু অক্ষর দিয়ে দেয়। তুমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ দেখো বা বিভিন্ন উদাহরণ তুমি যে কোনো বাংলা ব্যাকরণ পড়ো না কেন, সেখানে উচ্চারণে দেখবে যে অনেক ইংলিশ এই ওয়ার্ডগুলো, অনেক বর্ণগুলো ব্যবহার করে, অ্যালফাবেটগুলো ব্যবহার করে উচ্চারণটা বোঝার জন্য। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এ মানে হচ্ছে ই, অর্থাৎ ই মানে উচ্চারণটা হবে এর মতো। এবার এই জায়গায় দেখতে পাচ্ছ স্বরে আর উচ্চারণটা হবে কিন্তু এর মতো, ও এর উচ্চারণটা হবে ও এর মতো, এটা সিমিলার, এটা আমরা সকলেই জানি। এরপরে যেটা হবে রস্যুর উচ্চারণটা হবে ইউ এর মতো। এরপরে দেখতে পাচ্ছ ক এর উচ্চারণ হবে কে এর মতো, খ এর উচ্চারণ হবে কে এইচ এর মতো। তার মানে এই দুইটা পাশাপাশি থাকলে উচ্চারণ হবে খ। ওকে ফাইন। সো এখন তোমাদের এই বিষয়টা কেন বোঝানোর চেষ্টা করতেছি, অনেকে হয়তো মানে বাংলার উচ্চারণটা ঠিকঠাক পারো না, কিন্তু ইংলিশের উচ্চারণ হয়তো ঠিকঠাক পারো। সেই ক্ষেত্রে যাতে তোমাদের প্রোনাউন্সিয়েশন এবং উচ্চারণটা ঠিকঠাক করা যায়, এই বিষয়টা খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য তোমার এই ছকটা বা এই টেবিলটা মাথায় রাখতে হবে। এটা তুমি স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, কিংবা পরবর্তীতে তোমার কাছে টেলিগ্রাম গ্রুপে এটার পিডিএফ কিন্তু চলে যাবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ জি মানে হচ্ছে গ, এটার উচ্চারণ গ এর মতো। এই ঘ এর উচ্চারণটা হবে জি এইচ, চ এর উচ্চারণটা হবে সি, ছ এর উচ্চারণটা হবে সি এইচ। এরপরে দেখতে পাচ্ছ জ এর উচ্চারণটা হবে জে, ঝ এর উচ্চারণটা হবে জে এইচ, এবং ট এর উচ্চারণ হবে টি এর মতো। অ্যান্ড লাস্টলি এই টেবিলটা একটু খেয়াল করো, ঠ এর উচ্চারণটা হবে টি এইচ এর মতো। হ্যাঁ, সো এই যে দেখো ঠ, অনেকে হয়তো যেমন কুমিল্লা, নোয়াখালী এইসব অঞ্চলে পকে অনেক সময় ফ বলে, ঠিক আছে। তো
এবং অনেক জায়গায় দেখবে যে টকে ঠ বলে বা ঠকে ট বলে, মানে উচ্চারণগত অনেক আঞ্চলিক সমস্যা আছে। কিন্তু এই ইংলিশ উচ্চারণগুলো পাশাপাশি এই কারণে নিয়ে আসা হয়েছে যে এক্স্যাক্ট উচ্চারণটা আসলে তোমরা তখন কি বুঝতে সামর্থ্যবান হবা। সো এই জায়গায় যেটা বুঝতে হবে যে ঠ মানে হচ্ছে TH আর ত মানে হচ্ছে টি, থ মানে TH, ফ মানে PH, অর্থাৎ উচ্চারণগুলো বোঝার জন্য এই বর্ণমালাগুলো নিয়ে আসা হয়েছে। অ্যান্ড লাস্টলি তুমি দেখতে পাচ্ছ ভ, এটা হচ্ছে BH, স তালেব্য স, এটা হচ্ছে বড় হাতের এসের মতো একটু মানে প্রেশার হবে, অ্যান্ড ধটা হচ্ছে DH। সো অনেক জায়গায় আমরা পাকের ঘরকে অন্যরকম উচ্চারণ করি। সো ব্যাপার যেটা হয়েছে যে প এর উচ্চারণটা এক্স্যাক্টলি প হবে এবং ঠ এর উচ্চারণটা এক্স্যাক্টলি যাতে আমাদের ঠ হয়, এই বিষয়টা পরীক্ষায় মানে সলভ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা তোমার যদি ব্রেইনে মিসকনসেপশন থাকে তখন একটা শুদ্ধ উচ্চারণও তুমি আসলে ভুল করে আসবা। সুতরাং এই টেবিলটা আসলে এই কারণে এখানে তুলে ধরা হয়েছে, কেননা এই যে আন্তর্জাতিক ধ্বনিলিপির যে রুলসটা, এটা জানতে পারলে, এটা প্রথমেই জানলে পরবর্তীতে মানে বাংলা একাডেমির রুলসগুলো বোঝা তোমার জন্য সহজ হবে। ওকে, সো তোমরা ক্লাসের এইটুকু আলোচনা আসলে বুঝতে পারছো কি না সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবা। ওকে ওকে ফাইন। সো অনেকেই আছে, আচ্ছা ইসমাইল হোসেন শিহাব আছে। ওকে আচ্ছা স্যার ইংরেজি থেকে ভালো পারি। হ্যাঁ, ইংরেজি থেকে তোমরা ভালো পারো বিধেই কিন্তু ক্লাসটা এভাবে মানে ইউনিক উপায়ে সাজানো হয়েছে। ওকে আচ্ছা ফাইন। ওকে রুমানা আক্তার বলছে অ্যামেজিং। ওকে তানজিয়া সুলতানা আছে, সুফিয়ানা ইকবাল আছে। নেট প্রবলেম ঠিক হয়ে যাবে, বাসায় ওয়াইফাই ঠিক আছে কিনা একটু লাইনটা চেক দিতে হবে। ওকে আচ্ছা রিমন হোসেন রাব্বি আছে, মেবি রিমন হোসেন রাব্বি ঝালকাঠি থেকে। সো আবু মুছা, ওকে অনেকেই আছে। নুরুল ইসলাম তাড়াতাড়ি চলে আসো, অনেকেই বলতেছে চলে আসো। আচ্ছা শামীম মিয়া বলতেছে যে স্ক্রিনশট নিব, সোহাগ বলতেছে স্ক্রিনশট নিব। ওকে ফাইন, ওকে তোমরা স্ক্রিনশট নিতে পারো, আমি লেখাটা মুছে দেই। ওকে সো এখন কিন্তু স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা অ্যান্ড সবাই কি বলতেছে, আয়ুব শেখ, দিলরুবা অ্যান্ড ফাহমিদা মিম, আরাফাত সবাই বলতেছে ক্লিয়ার। খাদিজা ইসলাম বলতেছে ক্লিয়ার, থ্যাংক ইউ ক্লিয়ার হওয়ার জন্য। এবং স্ক্রিনশট নেওয়াটা হয়েছে কিনা একটা বলো, কেননা ক্লাসের সামনে আমরা মুভ করব। ওকে সো অতি দ্রুত বলে দাও। আচ্ছা জিনি আক্তার বলছে আলহামদুলিল্লাহ, আবু মুসা বলল আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আচ্ছা অনেকেই কিন্তু বন্ধু বান্ধবকে মেনশন দিচ্ছে, তোমরা একটু দ্রুত লাইভে তোমাদের কমেন্টে তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, যাতে তারা অতি দ্রুত ক্লাসে প্রবেশ করতে পারে এবং ক্লাসটা মনোযোগভাবে করে উচ্চারণের উপর একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে। ওকে ফাইন। এবং যারা এখনও শেয়ার করো নাই তাদের বলতেছি যে আজকে শেয়ার করলে তোমাদের জন্য একটা মানে গুড নিউজ থাকবে, এবং সেটা আমি কি বলবো কি না তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তোমাদের আগ্রহের কথা, যে তোমরা আসলে জানতে চাও কি না, তোমরা গুড নিউজের কথা জানতে চাও কি না সেটা কিন্তু অতি দ্রুত জানিয়ে দাও, অ্যান্ড আমরা কিন্তু ক্লাস সামনে মুভ করব। ওকে ওকে ফাইন। আমি কিন্তু ওয়ান একাডেমি থেকে যারা আছো তাদেরও দেখতে পাচ্ছি, ইজি ইংলিশ থেকে যারা আছো তাদের একটু দেখি কে কে আছে। ওকে সোনিয়া আছে, তাসনিম রোজ আছে, জিনি আক্তার আছে, অজানা স্বপ্ন, অনেকেই আছে, অনেকেই এই জায়গায় আছে। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ওমি পল আছে, জুবাইর হোসেন রাহাত আছে। সো যারা আছে সবাইকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো তোমার যেটা করতে হবে লাইভটা শেয়ার করে দাও এবং লাইভে তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও, যাতে তোমাদের কোনোই লস হবে না। উপরন্তু তারা কিন্তু এই ক্লাসটা করে লাভবান হবে। সো তোমরা একটু অতি দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন করে দাও। ওকে ফাইন। ওকে সো এবার আমরা তোমাদের মন্তব্য দেখতে চাই যে তোমরা আসলে গুড নিউজ জানতে চাও কি না। ওকে হ্যাঁ, তানিয়া হক বলছে জানতে চাই, আরাফাত বলতেছে জানতে চাই, ফাহমিদা মিম বলতেছে জানতে চাই। ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা যেটা জানতে চাও সেটা হচ্ছে যে ওয়ান একাডেমির তো তোমরা জানো যে 3 তারিখে কোর্স লঞ্চ হয়ে গেছে। সো কোর্সে তোমরা সকলেই ভর্তি হবা। তো তোমাদের জন্য যেটা থাকবে যে আমার পক্ষ থেকে এবার অ্যাডমিশন সিজন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু রিটেন বই আসতেছে। মানে তোমার মার্কেটে যতগুলো রিটেন বই আছে তার চেয়ে সবচেয়ে এক্সক্লুসিভ এবং ইউনিক উপায়, সবচেয়ে সহজ উপায়ে এবং বিভিন্ন স্পেশাল রুলস এবং
টেকনিক সেখানে ট্রিক্সগুলো সেখানে থাকবে। সো আমার লেখা বই কিন্তু মার্কেটে এবার অ্যাডমিশনে আসতেছে। সুতরাং তোমরা যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী আছো তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করো। যারা ওয়ান একাডেমির সাথে আছো তারা কিন্তু বইটা অবশ্যই পাবা এবং রিটেন জগতে তুমি বুঝতে পারবে আশা করি যে সেরা একটা বই কিন্তু আসতে চলেছে। ওকে ফাইন। সো আমরা একটু ক্লাসে ভিতরে প্রবেশ করি। আমরা কিন্তু আন্তর্জাতিক ধ্বনিলিপি নিয়ে আলোচনা বুঝতে পারছি। ওকে, এবার একটু শুরু থেকে যদি আমরা যেতে চাই আচ্ছা আমরা দেখো কিভাবে আসলে প্রশ্নটা আসে এইটার একটু ধারণা দিয়া দেন হচ্ছে আমরা রুলসে যাই। সো তোমাদের তো বুঝতে হবে যে পরীক্ষা আসলে কিভাবে আসে। দেখো দিয়ে বোর্ড প্রশ্ন বিগত সালগুলোতে কি কি প্রশ্ন আসছে এইটা একটু এই জায়গায় নিয়ে আসছি, অর্থাৎ উচ্চারণ দিয়ে প্রশ্নটা আসলে কিভাবে হবে এটা কিন্তু বোঝা দরকার। মনে করো প্রশ্ন আসবে নিচের শব্দগুলো থেকে যে কোনো 5টি উচ্চারণ লিখো। 5টা উচ্চারণ লিখলে নাম্বার পাবা তুমি 5-এ 5, অর্থাৎ একটার উত্তর সঠিক হলে 1 নম্বর কিন্তু তুমি পাবে। এখন সেখানে হয়তো 7টা বা 8টা দেয়া থাকবে, এই 8টার মধ্যে তোমার 5টা লিখতে হবে। এখন দেখো এভাবে লেখা থাকবে যে আমরা আসলে শব্দটার বানান কী রকম লিখি, ওই বানান করা শব্দটা এই জায়গায় লেখা থাকবে এবং সঠিক উচ্চারণ কি হওয়া উচিত এই অকৃতজ্ঞ লিখে এখানে সমান চিহ্ন দিয়ে অকৃতজ্ঞর যে উচ্চারণটা আছে শুদ্ধ উচ্চারণ সেটা কিন্তু তোমার লিখতে হবে। এরপর তুমি দেখতে পাচ্ছ যে অতঃপর, অতঃপরটা লিখে এখানে সমান চিহ্ন দিয়ে সামনে অতঃপর লিখতে হবে। এভাবে লিখবে 1 2 3 তারপর হচ্ছে 4, এভাবে সমান চিহ্ন দিয়ে দেন হচ্ছে মনে করো 5, এভাবে সমান চিহ্ন দিয়ে 5টার সঠিক উত্তর সামনে কিন্তু লিখে দিবা। অনেকে মনে করতে পারো প্রশ্ন যেটা দেয়া আছে এটা লিখবো কিনা, এটা লিখলে খুবই ভালো হয়, কেননা স্যারের যদি প্রশ্ন পড়ে খাতা দেখা লাগে তখন একটু বিরক্ত হতে পারে। বাট সে যদি এখানে খাতাই দেখতে পায় যে অভিপ্রায়ের উচ্চারণটা আসলে সামনে কি লেখা আছে, দুইটাই প্রশ্ন লেখা আছে উত্তর লেখা আছে, তখন কিন্তু সহজেই তিনি খাতা সলভ করতে পারবে। সো তোমরা এভাবে পরীক্ষায় লিখে আসবা। দেখি তোমাদের কার কি মতামত, আমি একটু কানেক্টেড থাকি, কেননা শুধু লেকচার দিলে তোমাদের মনোযোগটা আসলে থাকে না। সো দেখি। ওকে ফাইন। আচ্ছা নেট খালি সমস্যা করতেছে, সমস্যা নেই। আচ্ছা আবু মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। ওকে ফাহমিদা মিম বলতেছে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। সো তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা এই হইলো একটা উদাহরণ তোমাদের দেখালাম যে পরীক্ষা আসলে কিভাবে আসবে। এখন তোমাদের দেখানোর চেষ্টা করবো যে উচ্চারণের নিয়মাবলীগুলো আসলে কি। নিয়মগুলো আমরা এবার শুরু থেকে শুরু করতে যাচ্ছি। আচ্ছা নিয়মগুলো আমরা একটু তোমাদের জন্য খুব মানে শর্ট করে নিয়ে আসছি, অর্থাৎ বিগত বছরে যেই উচ্চারণের নিয়মগুলো খুব বেশি পরীক্ষা আসছে সেগুলোই কিন্তু আজকে আমরা সলভ করব। সো তোমরা আশা করছি সাথেই থাকবে। ওকে আচ্ছা তো উচ্চারণের নিয়মগুলো আমরা একটু আলোচনায় যাই। উচ্চারণের নিয়মগুলো আলোচনায় যাই। দেখো আচ্ছা প্রথমে একটা উচ্চারণ আসছে আদ্য অনিয়া। আদ্য অ, মধ্য অ, অন্ত অ, এগুলা মানে আসলে কি? আদ্য অ মানে শুরুতে কখন অ বসবে। আমি একটু তোমাদের যদি লিখে দেখাতে চাই। ওকে আদ্য অ মানে শুরুতে অ, আদ্য অ মানে শুরুতে অ। ওকে সো আদ্য অ মানে শুরুতে অ, মধ্য অ মানে এই ধ্বনিটা যখন শব্দের মাঝখানে বসবে, আর ধ্বনিটা অধ্বনিটা যখন শব্দের শুরুতে বসবে তখন সেটা হচ্ছে আদ্য অ, এবং অধ্বনিটা যখন শব্দের শেষে বসবে তখন সেটাকে আমরা বলবো অন্ত অ। এখন তোমরা এই জায়গায় একটু উদাহরণ দেখতে পাচ্ছ গতি, দেন দেখো এই জায়গায় গতি, তাই না? এই জায়গায় দেখো গো মানে এই জায়গা উচ্চারণটা হচ্ছে গতি। এই জায়গায় দেখো অকার আছে, অকার আছে মানে শব্দের শুরুতে আছে কি স্বরে অ, এই অ এর উচ্চারণটা। এরপরে দেখো এই জায়গায় স্বরে অ, এই ধ্বনিটা কিন্তু শব্দের শুরুতে আছে। এরপর দেখতে পাচ্ছ পতি, যখন কোনো ধ্বনির সাথে কোনো বর্ণের সাথে কিচ্ছু না থাকে, একার ওকার রস্যিকার দীর্ঘিকার কিছু না থাকবে, তখন আমরা ধরে নেব সেখানে অকার থাকবে। এ জায়গায় বয়ের সাথে এই বর্ণের সাথে কোনো কিছু নাই, কোনো কার নাই। দেখো একার নাই, ওকার নাই, ঔকার নাই এবং মনে করো রস্যিকার কিছুই নেই। সুতরাং যখন কিছুই না থাকে তখন সেখানে অ বসে। সুতরাং এই যে দেখো যদিতেও এই জায়গায় কিন্তু মানে লুকায়িত আছে যেটা, সেটা হচ্ছে স্বরে অ। তার মানে অ এই ধ্বনিটা যখন প্রথম বর্ণে থাকে, শব্দের প্রথম বর্ণে থাকে, তখন সেটাকে বলবো আমরা আদ্য অ। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে ফাইন। আচ্ছা এখন তোমরা দেখো শব্দের আদিতে যদি স্বাধীন বা ব্যঞ্জনযুক্ত অ থাকে, তারপরে ইকার
দীর্ঘিকার মানে রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার কিংবা দীর্ঘকার থাকে তবে সে অয়ের উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। তার মানে আমরা বলতে পারতেছি শব্দের আদিতে যদি স্বরে অ থাকে, মানে শুরুতে যদি স্বরে অ থাকে, তারপরে রস্যিকার দীর্ঘিকার কিছু একটা থাকবে, মানে এই চারটাকারের যে কোনো একটা, রস্যি দীর্ঘি রস্যু দীর্ঘি চারটার যে কোনো একটা থাকবে, তখনই সেখানের উচ্চারণটা হবে স্বরে ওর মতো। তার মানে এই জায়গায় পাচ্ছ স্বরে অ, এই জায়গায় স্বরে অ, এই জায়গায় স্বরে অ, এই জায়গায় স্বরে, প্রত্যেকটা বর্ণের শুরুতে মানে প্রত্যেকটা বর্ণের সাথে শব্দের শুরুতে তুমি পাচ্ছ কি স্বরে অ। এরপরে তুমি খুঁজবা চারটার কিছু একটা থাকবে কিনা, এই যে চারটা রস্যি দীর্ঘি রস্যু দীর্ঘ কোনো একটা থাকবে কিনা। দেখো রস্যি আছে, রস্যি আছে, অ্যান্ড রস্যি আছে, এই জায়গায় আছে রস্যু, এই জায়গায় আছে কিন্তু রস্যি। তার মানে এই যতগুলা মানে এই জায়গায় উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ যে তুমি এই রুলসের কি বাস্তবায়ন পাচ্ছ। এবং সেই জন্য যেটা হচ্ছে অতির উচ্চারণটা অতি হবে, মানে স্বরে ও হয়ে যাবে। গতির উচ্চারণটা গয়ের সাথে স্বরে ওকার হয়ে যাবে। পতির উচ্চারণটা ওকার হয়ে যাবে। বউয়ের উচ্চারণটা ওকার হয়ে যাবে, ঠিক আছে। যদির উচ্চারণটা জয় ওকার হয়ে যাবে। তার মানে উচ্চারণগুলো এভাবে কিন্তু লিখতে হবে পরীক্ষায়, অর্থাৎ শব্দটা এভাবে থাকবে, সামনে এটার শুদ্ধ উচ্চারণটা বা প্রমিত উচ্চারণটা কিন্তু তোমার লিখে দিতে হবে। সো এই যে রুলসটা আলোচনা করা হইল, আশা করছি তোমরা বুঝতে পারছো, এবং বুঝতে পারছো কিনা এটা তোমাদের কাছ থেকে শুনতে চাই, কমেন্ট করে জানিয়ে দাও। সো এই জায়গায় যেটা বোঝানোর চেষ্টা করছি, শব্দের শুরুতে অ থাকবে এবং সেই অটা ওকার হয়ে যাবে কখন, যখন এই চারটা বর্ণের যে কোনো একটা কার তোমার দ্বিতীয় স্টেপে থাকবে বা দ্বিতীয় বর্ণে থাকবে। ওকে, ওকে, অসীম এটা যদি শুদ্ধ হয় তাহলে অসীম এগুলো কি? আচ্ছা, স্বরে অ দন্তস্বয় দীর্ঘিকার ম, এটা হচ্ছে বানান, শুদ্ধ বানান। আর যেটা স্বরে অ তালেব বসায় রস্যিকার ময় হসন্ত, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। ওকে, আচ্ছা ফাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কালকে পড়েছিলাম, রিভিশন দিয়েছিলাম। ওকে, ওকে ফাইন। সো আচ্ছা, সো ওয়ান একাডেমির সাথেই থাকো, আমরা শেষ পর্যন্ত তোমাদের ক্লাসটা পুরোপুরি তোমাদের সলভ করে দিব। আচ্ছা, এই রুলসটা এখানে গেল। এবার স্বরেয় দিয়ে কি বোর্ড পরীক্ষা আসছে সেটাও আমরা রেখেছি। তার আগে স্বরেয় দিয়ে আরও কয়েকটা মানে গুরুত্বপূর্ণ রুলস আছে যেটা পরীক্ষা অনেক বেশি আসে, সেটা কিন্তু এখান থেকে তোমার দেখতে হবে। দেখো, এই জায়গায় আমরা রুলসটা নিয়ে আসছি। শব্দের আদ্য অ এর পর ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করো, শব্দের আদ্য অ, আদ্য অ মানে শুরুতে যে অটা বসবে, এটার পর ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে, ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ, ফলা আছে কয়টা, কার আছে কয়টা, 10টা, আর ফলা আছে কয়টা, 6টা, 6টা ফলা আছে। এই 6টা ফলার যে কোনো একটা থাকলে তখন কি অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। তাহলে কখন, দেখো ব, এই বয়ের সাথে এটা কি আছে, অকার। অকার মানে কোনো বর্ণের সাথে কোনো কার না থাকলে সেখানে ধরে নিতে হবে অকার আছে। পয়ের সাথে কোনো বর্ণ কোনো কার নাই, সেহেতু এটা অকার। এরপরে আছে কি অ, এই জায়গায় স্বরে অ সরাসরি আছে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ কন্যা, কয়ের সাথে কি আছে, মানে কোনো কার নাই, এই জন্য এটা হচ্ছে স্বরে অ। এরপরে আছে কল্যাণ, কল্যাণের সাথে কি হবে, স্বরে অ। ঠিক আছে, কল্যাণের সাথে কি স্বরে অ, মানে কোনো ধ্বনি বা কোনো কার যদি না থাকে তখন সেখানে আমরা ধরে নেব স্বরে অ। তার মানে এই জায়গায় পাচ্ছি শব্দের শুরুতে যদি স্বরে অ থাকে, এরপরে কি যে কোনো একটা ফলা, 6টা ফলা, কয়টা ফলা, 6টা ফলা, বফলা, মফলা, জফলা, রফলা, এগুলা কিন্তু এখানে থাকবে। এই জায়গায় দেখতে পাচ্ছ জফলা আছে, এই জায়গায় কি আছে, জফলা আছে। এই জায়গায় কি কি আছে, জফলা আছে। পদ্মা, এটাও কিন্তু জফলা, আচ্ছা সরি পদ্ম, এটা হচ্ছে পদ্ম। ওকে, এই জায়গায় আছে জফলা। ওকে, এটা হচ্ছে আকার হবে না, জফলা হবে। এরপরে আছে অত্যাচার, এ জায়গায় আছে কি জফলা, এ জায়গায় আছে কন্যা জফলা, এ জায়গায় আছে জফলা। ওকে ফাইন, তার মানে দেখো যে কোনো একটা ফলা, যে কোনো একটা ফলা যদি থাকে স্বরে অর পরে, এই উচ্চারণটা হবে অত্যাচার, ও এর মতো হবে। দেখো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বন্যা, বন্যা, ওকার হয়ে যাবে, মানে স্বরে অরটা ওকার হয়ে যাবে। এরপরে আছে পদ্ম, পদ্ম এখানে হয়ে যাবে পদ্ম। এরপরে দেখো অত্যাচার, এখানে হয়ে যাবে অত্যাচার, এটা কিন্তু হসন্ত, এটা রেপ না, এটা হসন্ত। এরপরে আছে কন্যা, হয়ে যাবে কন্যা।
ওকে, এরপরে আছে কল্যাণ, হয়ে যাবে কল্যাণ, এ জায়গায় কিন্তু হসন্ত দিতে হবে। এখন হসন্তটা কখন আসবে? কোনো বর্ণ উচ্চারণ করার পর একার ওকার কোনো কিছু উচ্চারণ না করে যদি থেমে যেতে হয়, যেমন কোল, কোলের পরে কিন্তু কোলো, কোলে, এরকম কোনো কিছুই হয় না, মানে কোনো আকার যুক্ত হয় না কোনো বর্ণের সাথে, উচ্চারণ করার পর ওই বর্ণটার থেমে যেতে হয়, থেমে যেতে হয়, তখন থেমে যাওয়ার প্রতীক হিসেবে কিন্তু হসন্ত বসে। হসন্ত, হস, হস অন্ত, ঠিক আছে, অন্ত বলে তো এটা হচ্ছে হস চিহ্ন, এটা হচ্ছে হস চিহ্ন। এই হস চিহ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উচ্চারণের জন্য। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এই হসন্ত যে দেয়া আছে এখানে, সো এই হসন্তগুলো আসলে লাগবে কিনা, বন্যা, এই যে হসন্ত, ঠিক আছে, এই হসন্তগুলো আসলে লাগবে কিনা, হ্যাঁ মানে অবশ্যই অবশ্যই লাগবে, নতুবা কিন্তু উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এই হসন্তগুলো কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে ভাইয়া। ওকে, আচ্ছা ফাইন। ওকে, তানভীর চৌধুরী আছে। আচ্ছা ফাইন। ওকে, সো তোমরা এই রুলসটা বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও তো, একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও, যাতে আমি অতি দ্রুত বুঝতে পারি যে তোমরা বুঝতে পারছো কিনা, এবং আমরা কিন্তু পরবর্তী আলোচনায় চলে যাব। হ্যাঁ, আয়ুব শেখ বলছে থামার সময় হসন্ত হবে, থামার সময় হসন্ত হবে, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, এরপরে তোমরা বোঝার চেষ্টা করো, পরবর্তী রুলসে আমরা চলে যাচ্ছি, পরবর্তী রুলসে চলে যাচ্ছি, এবং আদ্য অ নিয়ে আরও একটা রুলস আসবে। আচ্ছা, ওকে, তো শব্দের আদ্য অয়ের পর রিকার থাকলে, রিকার থাকলে, রিকার, ওকে, রিকার, শব্দে স্বরে অয়ের পর যদি রিকার থাকে তাহলে কি হবে? সে অয়ের উচ্চারণ ওকারের মতো হবে। কখন? ওকারের মতো হবে। তার মানে অনেক সময়ই তুমি দেখতে পাচ্ছ যে অকারের উচ্চারণটা উচ্চারণের সময় ওকার হয়ে যায়, এবং সেটা এখানে এই রুলস যেটা বলতেছে, যদি রিকার থাকে, স্বরে অর পর যদি রিকার থাকে, তখন নিঃসন্দেহে যেটা হবে সেটা হচ্ছে ওকারের মতো উচ্চারণ হবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ মসৃণ, মসৃণ, এই যে কি আছে, রিকার আছে, রিকার আছে, ঠিক আছে, বক্তৃতায় রিকার আছে, এরপরে কি যকৃততে রিকার আছে। সো এখানে যেটা হবে, এখানে যেটা হবে, এই যে এখানে দেখো এই বর্ণের সাথে কিছু নাই, কিছু নাই মানে সেখানে অকার, এখানে বক্তৃতার সাথে বয়ের সাথে কোনো কার নাই, এই জন্য এটা অকার। এরপরে কি জয়ের সাথে কোনো একার আকার কিচ্ছু নাই, এই জন্য এখানে হবে অকার। তার মানে যতগুলো জায়গায় অকার, এই প্রত্যেকটায় দেখো অকারের পর যেটা আসছে সেটা হচ্ছে রিকার, রিকার, দ্বিতীয় বর্ণে কি রিকার চলে আসছে, অ্যান্ড সেই জন্য যেটা হবে প্রথম বর্ণের উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে হওয়ার কথা ছিল সরেয়া, হয়েছে সরে ও, তার মানে মসৃণ না মসৃণ, মসৃণ না মসৃণ, বক্তৃতা না বক্তৃতা, বক্তৃতা না বক্তৃতা হবে। এরপরে যকৃত না যকৃত, তোমরা আগে যারা বলছো যকৃত, এটা কিন্তু ভুল, তাদের জন্য সঠিক উচ্চারণ বলতেছি যকৃত। অনেকেই হয়তো ইংলিশে মনে করো যে অনেক উচ্চারণই অনেক সময় ফান করো, অনেক সময় তোমরা বুঝতে পারো যে ভুল হয়েছে কিনা, অনেকে আইএলটিএস নিয়ে ব্যস্ত থাকো, বা আইএলটিএস নিয়ে ব্যস্ত না থাকলে অনেক স্পোকেনে কীভাবে ভালো করা যায়, হয়তো বিবিসি, সিএনএন বা বিদেশি কোনো নিউজ পেপার বা হচ্ছে তোমার প্রিন্ট মিডিয়া বা বিদেশি কোনো চ্যানেল তোমরা দেখে ইংলিশ উচ্চারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করো। সো এরপরে যেটা হয়, কাউকে যদি তুমি বলতে শোনো যে ভুল উচ্চারণ করছে, ঠিক আছে, তো তখন কিন্তু তুমি সহজেই বুঝে যাও যে হ্যাঁ এই উচ্চারণটা সে ভুল করছে, ঠিক আছে, এবং যেটা হয় যে তোমরা হাসাহাসি করো তাকে নিয়ে, কিন্তু বাংলার উচ্চারণ কেউ ভুল করছে এটা কিন্তু সহজে বুঝতে পারো না। শুধুমাত্র বিভিন্ন অঞ্চলে যারা হচ্ছে তোমার যেমন বরিশাল অঞ্চলে শকে হ বলে, ঠিক আছে, শৌল মাছকে বলে হৌল মাছ, শ্বশুরকে বলে হৌর, এই টাইপ একটা বিষয়। বা মনে করো কুমিল্লা অঞ্চল বা নোয়াখালী অঞ্চলে যেটা দেখা যায় যে পকে ফ বলে। সো এই আঞ্চলিক যে বিষয়টা, এইটুকু বাদে তুমি আসলে খুব সহজেই বুঝতে পারবে না যে কেউ সঠিক উচ্চারণ করছে কোনো শব্দের নাকি ভুল উচ্চারণ করছে। সো এইটা জানার জন্য এই উচ্চারণটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। ইংলিশে আমরা শুনতে শুনতে অনেক সময় বুঝে যাই যে এটা ভুল, এটা হচ্ছে সঠিক, কিন্তু বাংলা আমরা যেহেতু পড়ি না বা এটা নিয়ে অত ঘাটাঘাটিও করি না, সো কোন উচ্চারণটা সঠিক কোন উচ্চারণটা ভুল এটা কিন্তু আমরা বুঝতে পারি না। সো চাকরির ক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে এটা কিন্তু অনেক হাসাহাসির পাত্র হতে হবে। সো যেটা হতে হবে যে উচ্চারণটা খুব ভালোভাবে মাথায় সেট করে নাও। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, দেখি তোমরা কি বলতেছো। আচ্ছা, ওকে,
আচ্ছা, এখানে কোনো ধরনের ইরিলেভেন্ট কমেন্ট করা যাবে না, মানে ক্লাস সংক্রান্ত যদি কোনো কমেন্ট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে এগুলো কিন্তু করতে হবে। ওকে, আচ্ছা ফাইন। মাহবুব রহমান বলছে বুঝছি। আচ্ছা আচ্ছা, আবু মুসা বলছে বুঝছি। ওকে ফাইন ফাইন। আচ্ছা, সো এখানে যেটা বোঝানো হয়েছে যে স্বরে ওর মতো উচ্চারণটা হচ্ছে। ওকে, সো এই 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 যে রুলসগুলো এগুলো কিন্তু তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে এবং তোমরা কিন্তু সেটা সলভ করতে পারবে নিজে নিজে বাসায় বসে, আবার কিন্তু সেটা নিজে দেখতে পারবে। সো এখন যেটা আসছে আদ্যয়ের আরেকটা রুলস আসছে, দেখো রুলসটা একটু খেয়াল করো। রুলসের চেয়ে বেশি তোমার যেটা করতে হবে যে এগুলো পড়ানোর পর বেশি বেশি এক্সারসাইজ করতে হবে, কেননা রুলস বেশি মাথায় থাকে না, রুলস বেশি তোমার মেমোরাইজ করা পসিবল হয় না। কিন্তু তুমি যদি বিগত বছরগুলোতে যতগুলো প্রশ্ন আছে বা যতগুলো উচ্চারণ আসছে এমন যদি তুমি দিন 300-400 পড়ো বা 300-400 একবার দেখে নাও বা 2বার দেখে নাও, তাহলে তুমি সহজেই বুঝতে পারবা যে কোন ধরনের শব্দের উচ্চারণটা আসলে কি হবে। সো বাংলা ব্যাকরণ কিংবা ইংলিশ গ্রামার দুইটার ক্ষেত্রে আমি যেটা বলবো সবচেয়ে বেশি প্র্যাকটিস ইম্পর্টেন্ট। আমরা অ্যাডমিশনের সময় যেটা করেছি যে বিভিন্ন অ্যাডমিশন সংক্রান্ত যে বই ছিল, কম্প্যাক্ট ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার্স, এই বইগুলো যে টপিকগুলো একটু কঠিন মনে হইতো আমরা ওই টপিকে যত এক্সারসাইজ বা প্রশ্ন ছিল ওগুলা কমপক্ষে 5 থেকে 7 বার ওগুলা মানে এক্সারসাইজ করতাম। ঠিক আছে, সো এই জন্য যেটা হয়েছে যে ওই টপিকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স বা ভালো একটা ধারণা আমাদের তৈরি হয়ে যেত এবং পরীক্ষা আমরা ভালো করতাম। সো তোমাদেরও যেটা করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা সবাই বলতেছে ক্লিয়ার। ওকে ফাইন। জুবায়ের, ইমন, আয়ুব, আরাফাত, মুসা, মৌমিতা অ্যান্ড ইমন সবাই বলতেছে ক্লিয়ার। ওকে, সো এইটা নিয়ে একটু আলোচনা করি। যেসব রেফযুক্ত শব্দের বানানে পূর্বে ফলাযুক্ত ছিল, বর্তমান বানানে সেই ফলা ব্যবহৃত না হলেও সেসব শব্দের আদ্যওয়া সাধারণত ওকার হয়। তার মানে এই যে আদ্যওয়া ওকার হবে কখন, যখন আগে মানে ফলা ব্যবহৃত হইল কিন্তু এখন আর হয় না। এই জায়গায় দেখো তুমি পর্যায় এই জায়গায় দেখতে পাচ্ছ কি স্বরে অ, স্বরে অটা ওকার হয়ে যাচ্ছে, এই জায়গায় স্বরে অ, এই জায়গায় হয়ে যাচ্ছে স্বরে ও, মানে অটা ও হয়ে যাচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছ চর্যাপদ, এই জায়গাও কিন্তু স্বরে অ, এই যে উচ্চারণে হয়ে যাচ্ছে এটা ও, তার মানে অটা ও হয়ে যাচ্ছে। পর্যন্ত এই জায়গায় আছে স্বরে অ, মানে কোনো কার নাই মানে স্বরে অ আছে। এই জায়গায় দেখতে পাচ্ছ সেটা হয়ে যাচ্ছে স্বরে ও। তার মানে কখন স্বরে অটা স্বরে ও হয়ে যাচ্ছে, যখন এই যে রেফ ফলা থাকে, যখন কি দাঁড়াও এখানে লেখা ছিল যে রেফ যুক্ত যখন রেফ থাকে এই যে রেফ ফলাটা আছে এটা যখন থাকে তখন কিন্তু পূর্ববর্তী বর্ণটা ওকারের মতো উচ্চারণ হয়। তার মানে পর্যায় না পর্যায়ে, চর্যাপদ না চর্যাপদ, পর্যন্ত না মানে পর্যন্ত, মানে অকারের মতো উচ্চারণটা হবে না। বানান লেখার সময় অকার যোগে হবে কিন্তু উচ্চারণ কিন্তু হবে স্বরে ওকার। সো আই থিঙ্ক এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। সো এখন যেটা হবে, হ্যাঁ রুমানা আক্তার বলছে যে যত বেশি বোর্ড সলভ করবে সে তত বেশি ক্লিয়ার হবে। থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু তোমাদের কাছে এইটাও জানতে চাই যে তোমরা আসলে আচ্ছা তোমরা ওয়ান একাডেমির যে কোর্স লঞ্চ হলো, সো কে কি ভাবতেছো তোমরা আসলে ভর্তি হবা কি না, কিংবা অনেকেই ভর্তি হয়ে গেছো কি না, কিংবা এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ভর্তি হবা কি না, এই বিষয়ে কিন্তু একটা কমেন্ট আমি জানতে চাই এবং অতি দ্রুত যেটা হবে যে তোমাদের কমেন্টগুলো আমরা দেখব। সো একটু জানিয়ে দাও যে ওয়ান একাডেমির কোর্স নিয়ে তোমাদের চিন্তাভাবনাটা আসলে কি। ওকে, আচ্ছা রুমান আক্তার বলছে বাংলা দ্বিতীয় পত্র আমার কাছে এখন অনেকটা সহজ লাগে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। ওয়ান একাডেমির সাথেই থাকো এবং আশা করছি তোমরা একটা ভালো রেজাল্ট, ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। সো আরও কিছু রুলস এখানে নিয়ে আসছি, সবগুলো রুলস এখানে আলোচনা করব না, এই রুলসগুলো কিন্তু পরবর্তীতে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। ওকে, সো আমরা কিন্তু বোর্ড প্রশ্ন সলভে যাব। আচ্ছা এখন আমরা নিয়ে আসছি মধ্য অ। এতক্ষণ তোমরা যেটা পড়ছো সেটা হচ্ছে আদ্য মানে শব্দের শুরুতে, এখন যেটা আসবে যে মধ্য, অর্থাৎ শব্দের মাঝখানে যখন অ ধ্বনিটা ব্যবহৃত হবে সেটাই কিন্তু মধ্য অ। ওকে, আচ্ছা এই জায়গায় দেখো, আচ্ছা দেখি কমেন্টে কে কি বলতেছে। আচ্ছা আবু সাইদ বলতেছে এইচএসসির পর। জিনি আক্তার বলছে হয়ে গেছি স্যার। ওকে থ্যাংক ইউ জিনি আক্তার। আবু মুসা বলছে ইনশাআল্লাহ হব। আচ্ছা ফাইন। আরাফাত বলতেছে আমি তো সি ইউনিটের। ওকে সি ইউনিট হলেও কিন্তু সমস্যা নাই, সি ইউনিট নিয়ে আয়োজন থাকবে। আয়ুব শেখ বলতেছে রেফ ফলা থাকলে ও এর মতো উচ্চারণ হবে। এক্স্যাক্টলি ঠিকই বলেছ।
আচ্ছা ফাইন। সো এখন দেখো এই জায়গায় যা আলোচনাটা আসতেছে সেটা হচ্ছে শব্দ মধ্যস্থিত আদ্য অ এর মতো রস্যি দীর্ঘি রস্যু দীর্ঘ বা দীর্ঘকারের খ যে বা জফলার আগে থাকলে সে অ এর পর সাধারণত ওকার হয়। আচ্ছা ফাইন, তার মানে এই বর্ণগুলোর পর যদি স্বরে অ থাকে সেটা হচ্ছে কি ওকারের মতো হয়। এতটুকু বুঝলেই হবে যে এই বর্ণগুলোর পর যদি স্বরে অ আসে তাইলে সে স্বরে অর উচ্চারণ ও এর মতো হবে। ওকে, আচ্ছা এই যে খেয়াল করো কাকলি, কাকলি এই যে মাঝখানে কি আছে স্বরে অ, দেখছো এই কয়ের সাথে কিছু নাই, যার কিছু নাই তার কি আছে স্বরে অ আছে, ঠিক আছে, যার কিছু নাই তার স্বরে অ আছে। আচ্ছা এই জায়গায় দেখো ময়ের সাথে কিছু নাই তার মানে স্বরে অ আছে। এই যে অতনু তয়ের সাথে কিছু নাই স্বরে অ আছে। ওকে, সো এরপর দেখতে পাচ্ছ সৌজন্য, এই জায়গায় জয়ের সাথে কিছু নাই স্বরে অ আছে। সো একটা কিন্তু ডায়লগ প্রচলিত আছে, সো যার কিছু নাই বাংলার ক্ষেত্রে তার কি আছে স্বরে অ আছে। ওকে, আচ্ছা আচ্ছা ফাইন। ওকে, শামীম মিয়া বলতেছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ শামীম মিয়া, ওয়ান একাডেমির সাথেই থাকো, আমি আছি শেষ পর্যন্ত। ওকে, নাইম বলতেছে ভর্তি হয়েছি, কংগ্রাচুলেশনস। ওকে, আচ্ছা ফারিয়া আশরাফ বলতেছে স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। রোমান আক্তার বলছে শেষটা অবশ্যই ভালো হবে, দেখা হবে বিজয়ের মাসে। এক্স্যাক্টলি, এখন যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে স্বরেয় যদি মাঝখানে থাকে, এই যে দেখো মাঝখানে কিন্তু স্বরেয় চলে আসছে, মাঝখানে স্বরেয় চলে আসছে, এই যে চারটা উদাহরণে মাঝখানে স্বরেয় চলে আসছে। এখন এর পরে কি আছে রস্যি দীর্ঘি রস্যু দীর্ঘ বা রিকার, এই যে দেখো রস্যিকার আছে, হ্যাঁ, তারপরে আছে কি দীর্ঘিকার, এরপরে আছে মনে করো রস্যুকার, অ্যান্ড লাস্টে আছে জফলা, মানে রস্যি দীর্ঘ রস্যু দীর্ঘ অথবা জফলা, এই কোনো একটা থাকলেই উচ্চারণটা হবে ওকারের মতো। ওকার এবার আর শুরুতে উচ্চারণটা ওকারের মতো হবে না, এবার কিন্তু মধ্য এই জন্য মাঝখানে উচ্চারণটা হবে তোমার ওকারের মতো। তার মানে কাকলি না কাকলি, রমণী না মানে রমণী না রমণী, অতনু না অতনু, ঠিক আছে, সৌজন্য না সৌজন্য। এ জায়গায় একটা বিষয় তোমরা খেয়াল করো, মানে টাইপিংটা এই নয়ের সাথে হসন্তের সাথে নয় ওকার দিলে একসাথে দিলে ওটা মানে নয় তোমার ইয়া হয়ে যায়, যুক্ত বর্ণ হয়ে যায়, এই জন্য ফাঁকা দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষায় লেখার সময় এই ধরনের কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না, তখন কিন্তু এই ফাঁকাটা তোমরা দিবা না, তখন এইটা একসাথে লিখে দিবা, ঠিক আছে। জয় ওকার নয় হসন্ত তারপর নয় ওকার, আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি যে মাঝখানের অটা কখন স্বরেও হয়ে যাবে, যখন এই রস্যি দীর্ঘ বা রস্যু দীর্ঘ এগুলা থাকবে, তখন দেখতে পাচ্ছ কাকলি না কাকলি, এখানে আছে রমণী না রমণী, অতনু না অতনু, সৌজন্য না সৌজন্য। সো আশা করছি এই রুলসটা তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা নাইম ইসলাম বলছে স্যার আমিও ভর্তি হয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আচ্ছা রোমানা আক্তার বলতেছে যার কিছু নেই তার ওয়ান একাডেমি পেজ আছে, ওয়াও থ্যাংক ইউ। ওকে, সো রোমানা আক্তার তুমি আমাদের সাথেই থাকো, ওয়ান একাডেমির শুভাকাঙ্ক্ষী হিসেবে এগিয়ে যাও বহুদূর। সো মধ্য হিসেবে আর একটা রুলস জাস্ট আনবো, এ জায়গায় একটু তোমরা খেয়াল করলে বুঝবা, 3 বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অয়ের পৃষ্ঠে যদি স্বরেয়া বা স্বরে এ অথবা ওকার মানে অ আ এ ও এই চারটার কোনো একটা থাকে, তবে পদের যে মাঝখানে স্বরেয়টা সেটা কি ওকারের মতো হবে। তার মানে একটা সহজ জিনিস তুমি বুঝে নিচ্ছ যে যেখানে ওকার আছে বেশিরভাগ সময় এটা ওকারের মতো উচ্চারণ হয়, মানে অকারটা ওকারের মতো ম্যাক্সিমাম সময় ইউজ হয়। এখন উচ্চারণটা দেখো, এই যে মতন এ জায়গায় আছে কি স্বরেয়, যার কিছু নাই স্বরেয় আছে। রতন যার কিছু নাই স্বরেয় আছে। কাজল, ঠিক আছে, যার কিছু নাই স্বরে আছে, তার মানে মাঝখানে স্বরে অ আছে। এরপর বলতেছি কি পৃষ্ঠে মানে পাশে কি থাকবে স্বরেয়া ও বা এগুলা কিছু একটা যদি থাকে তখন সেটা হবে কি ওকারের মতো উচ্চারণ। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে শুরুতে যেগুলো আছে স্বরেয়া, এই যে এই জায়গায় ময়ের সাথে স্বরেয়, রতনের সাথে রয়ে স্বরেয়, দেন কাজলে স্বরে আ, এই যে ব্যাপারগুলো থাকবে, অর্থাৎ যদি মাঝখানে বা মাঝখানের বর্ণের সাথে স্বরে অ থাকে, এই যে 3টে বর্ণই স্বরে অ আছে, এই জন্য উচ্চারণে স্বরে ও হয়ে গেছে। মতন না মতন মানে কোনো কিছুর মতন দেখতে, ঠিক আছে। রতন না রতন, যে তোমার কি বলে রতনে রতন চিনে একটা ডায়লগ কিন্তু প্রচলিত আছে। এরপরে কি কাজল না কাজল, এই জায়গায় কিন্তু ওকার চলে আসছে, তার মানে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে মাঝখানে স্বরে অ থাকলে সেটা কিন্তু ওকারের মতো উচ্চারণ হয়। ওকে, সো আবু মুসা
ইমন, ওকে, অ্যান্ড শামীম মিয়া সবাই বলতেছে বুঝছি, ওকে। আচ্ছা, শামীম মিয়া বলছে স্যার আপনার ক্লাস করে একদম বুঝলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে স্যার শয়ের ব্যবহারটা বুঝিয়ে দেন, ওকে বুঝিয়ে দিব, সাথেই থাকো। আচ্ছা, আমার স্যার টাকা কম তাই কোর্সটা নিতে পারছি না, আমার কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না। আয়ুব শেখ, তুমি কিন্তু যেটা করতে পারো সেটা হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো, তোমার জন্য তোমার বিষয়গুলো আমি শুনবো এবং কি করা যায় সে বিষয়টা খেয়াল করব, বলেছিলাম। ওকে, তোমরা একটু ক্লাসেই থাকো। ওকে, সো আমি কিন্তু আছি তোমাদের সাথে। সো ওকে, মানিকে রতন চিনে, আচ্ছা, অনেক জায়গায় অনেক ডায়লগ, রতন রতন চিনে বা মানিকে রতন চিনে। আচ্ছা, তো আদ্য মানে শুরুতে অ নিয়ে আলোচনা হয়েছে ভাইয়া, মধ্য অ নিয়ে আলোচনা হয়েছে, এখন অন্ত অয়ের মানে শেষে অয়ের দুইটা রুলস আমরা নিয়ে আসতেছি, জাস্ট এটা খেয়াল করো, পরবর্তীতে আমরা কিন্তু প্র্যাকটিস করব। ওকে, সো এখন দেখো রুলসটা আসলে কি। সো দেখো, বাংলা ভাষায় বেশ কিছু বিশেষণ বা বিশেষণ রূপে ব্যবহৃত পদের অন্ত অ লুপ্ত না হয়ে ওকারান্ত হয়, তার মানে শেষে অটা ওকার হয়ে যায়। ওকে, শেষে অটা কিন্তু ওকার হয়ে যায়। ফাইন ফাইন, এখন বোঝার চেষ্টা করো। এই যে কাল, কাল, এই কালটা কিন্তু কাল হবে না, হবে কি কালো, হবে কালো, কালোটা কি বিশেষণ, কালোটা হবে বিশেষণ, আর কাল হলে হবে বিশেষ্য। তার মানে যদি আমি কালো রং বুঝাইতে চাই তাহলে এটা কি হবে, ওকার হবে। আর যদি কাল বুঝাইতে চাই মানে সময়, এই কাল মানে টেন্স মানে সময়, তখন কিন্তু এটা বিশেষ্য হয়ে যাবে। তার মানে আমি যদি বিশেষণ হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমার ওকার দিতে হবে। ওকে, আচ্ছা, তার মানে এই জায়গাও যার কিছু নাই, লয়ের সাথে অকার আছে, এই অটা পরে কি ওকার হয়ে গেছে। পরে খেয়াল করো, ভালো, ভালো, ঠিক আছে, এই জায়গায় যার কিছু নেই স্বরে অ আছে, এটা বিশেষণ ব্যবহার করতে হলে ভালো হয়ে যাবে, ওকার হয়ে যাবে, ওকার। ওকে, পরে খেয়াল করো, খাট, বিশেষণ, এটা হবে খাটো, দেখতে খাটো বা ছোট, তাদেরকে বলা হয় খাটো। তার মানে যার কিছু নাই, টয়ের সাথে অ আছে, এই অকারটা পরবর্তীতে উচ্চারণের সময় ওকার হয়ে যাবে, উচ্চারণটা ও হয়ে যাবে। তার মানে লেখার সময় আমরা এরকম লিখব, কিন্তু উচ্চারণ লেখার সময় এরকম, বানান লেখার সময় এরকম, উচ্চারণ লেখার সময় এরকম কিন্তু আমরা লিখব। সো এই ব্যাপারটা তোমরা আশা করছি বুঝতে পারছো। পরবর্তীতে এটার পিডিএফ পেয়ে যাবা, একটু মনোযোগ দিয়ে পরে দেখে নিও। সো অন্তয়ের জাস্ট লাস্ট একটা রুলস তোমাদের দেখাবো, তো এটা একটু খেয়াল করে দেখো। 4-11 থেকে তোমার 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের অন্ত অ রক্ষিত এবং ওকারান্ত হয়। তার মানে অটা কি হয়ে যায়, ওকারান্ত হয়। কখন, 4, 11, 18 এগুলো লিখতে চাইলে। তার মানে আমরা সংখ্যা লেখার সময় অনেক সময় ভুল করি। ভাইয়া জীবনে তো অনেক বড় হবা, ব্যবসা করবা, চাকরি করবা, ব্যাংকে তোমার কি অ্যাকাউন্ট থাকবে, তখন ব্যাংকে বলবে কত টাকা উত্তোলন করতে চান লিখুন, লেখবা যে 4 লক্ষ টাকা বা মনে করো 13 লক্ষ টাকা, তখন বলবে যে কথায় লেখেন, একটা বলবে যে সংখ্যায় লেখেন আর একটা বলবে কথায় লেখেন। বিভিন্ন সময় ইউনিভার্সিটি বা কলেজে যখন অনেক কাজ করতে গেছে, অফিসিয়াল কাজ, তখন কিন্তু ওই জায়গায় বলে যে কত টাকা কথায় লিখুন। কথায় লিখতে গেলে যদি দেখে বানান ভুল হয় তখন কিন্তু মানে অপমানিত হওয়া ছাড়া কোনো ওয়ে নাই। তার মানে এই সংখ্যাগুলোর উচ্চারণটাও তোমার শিখতে হবে। দেখো 11, 11, 11 না, এটা কিন্তু 11, 11, 11 না, 11, 13 না, 13, ঠিক আছে, এটা হবে ওকার। 14 না, এটা হবে 14, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে 16 না, এটা হবে 16, 17 না, এটা হবে 17, রয়ের সাথে ওকার হবে। 18 না, এটা হবে 18। তার মানে লিখবো আমরা এইরকম, লিখবো এইটা, কিন্তু উচ্চারণের সময় আমরা অকার দিয়ে লিখবো। তার মানে এটা হচ্ছে অন্ত অ। এই যে এটার সাথে কিছু নাই মানে কি, স্বরে অ আছে, স্বরে অটা ওকার হয়ে গেছে। এটার সাথে কিছু নাই মানে স্বরে অ আছে, এটা ওকার হয়ে গেছে। এটার সাথে কিছু নাই মানে স্বরে অ আছে, পরবর্তীতে ওকার হয়ে গেছে। লয়ের সাথে কিছু নাই, অ আছে, এই অকারটা ওকার হয়ে গেছে। রয়ের সাথে কিছু নাই, অ আছে, পরে ওকার হয়েছে। এখানে 18-র সাথে অ আছে, পরবর্তীতে ওকার হয়ে গেছে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে 11 থেকে 18 পর্যন্ত, 11 থেকে 18 পর্যন্ত যদি তুমি লিখতে চাও কথায়, তখন এই জায়গায় যেটা আসবে সেটা হচ্ছে ওকার হয়ে যাবে, ঠিক আছে, সর্বশেষ উচ্চারণটা ওকার হয়ে যাবে। ওকে, আচ্ছা ফাইন।
ওকে, রুমান আক্তার বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ফাহমিদা মিম ক্লিয়ার, ইমন আহমেদ ক্লিয়ার। ওকে, তো তোমরা বুঝতে পারতেছো কিনা একটু জানিয়ে দিবা, এবং আমরা কিন্তু এখন বোর্ড প্রশ্ন সলভ করব, তোমাদের কাছ থেকে বিভিন্ন কমেন্টও নিব। সো বোর্ড প্রশ্ন সলভ করব, আমরা আর রুলস পড়াবো না, আমরা কিন্তু বোর্ড প্রশ্ন যাব। সো দিয়ে যত রুলস পড়াইছি, এই রুলসগুলো আসলে কোন কোন বোর্ডে আসছে এগুলো সব কিন্তু এই জায়গায় নিয়ে আসছি মোটামুটি, যেগুলো ইম্পর্টেন্ট। এবং উচ্চারণের ক্ষেত্রে একটা বিষয় বলে দিই যে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নটা আসছে সেটা কিন্তু পরবর্তী বছরগুলোতে তোমার রিপিট হয়, বোর্ডে বারবার উচ্চারণ থেকে প্রশ্ন রিপিট হয়। সুতরাং তোমাদেরকে আমি বলবো যে আজকের ক্লাসের পর এই পিডিএফটা সংগ্রহ করবা, বিগত বছরের প্রশ্ন আছে এবং প্রশ্নগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বিগত বছরে কোন কোন উচ্চারণ আসছিল ওইটা একটু দেখে নিবা এবং খাতায় কঠিনগুলো নোট করে নিবা। তাইলে যেটা হবে যে প্রশ্ন কমন পাবা, প্রশ্ন কমন পেতে হলে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। ওকে, আচ্ছা, একটু কমায়। সো আমি একটু তোমাদের কমেন্ট দেখতে চাই যে তোমরা প্রশ্ন সলভ করবা কিনা এবং আমার সাজেশন বুঝতে পারছো কিনা। সো প্রশ্ন কমন পাওয়ার জন্য ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ফাইন ফাইন, ওকে। তো এই জায়গায় একটু তুমি একটা বিষয় খেয়াল করার চেষ্টা করো যে অকৃতজ্ঞ, এটা কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে, মানে এই গ এর উচ্চারণটা এই জায়গায় জাস্ট একসাথে হবে, এটা টাইপিং এর জন্য জাস্ট আলাদা লিখছি, এটা একসাথে লিখবে এবং এই জায়গায় একটু চন্দ্রবিন্দু দিতে হবে, তার মানে এটা কিন্তু ওকার হয়ে যাচ্ছে। অতঃপর এটা হয়ে যাচ্ছে অতঃপর, এই জায়গায় হসন্ত থাকবে আর পরে হবে অতঃপর। অতীত এটা হয়ে যাবে এই যে স্বরে অটা, আদ্য অটা কিন্তু ওকার হয়ে যাবে এবং এখানে তোমার হসন্ত দিতে হবে সর্বশেষ, যেহেতু অতীতে বা অতীত মানে কোনো ধরনের কার না থাকলে তখন কিন্তু সেখানে তোমার হসন্ত দিতে হবে। উচ্চারণ যখন লিখবা, বানানের সময় না দিলেও উচ্চারণের সময় অবশ্যই হসন্তের ব্যবহারটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরে দেখো অত্যাচার না, এই স্বরে প্রথমে স্বরে ওটা ওকার হয়ে যাবে, সেটা হবে অত্যাচার। এটা কিন্তু একসাথে হবে, এটা একসাথে হবে, শুধু টাইপিং এর জন্য একটু আলাদা লেখা হয়েছে, এটা একসাথে লিখতে হবে। এরপরে দেখো অভিপ্রায়, এটা হবে অভিপ্রায়, মানে স্বরে অটা ওকার হয়ে যাবে। এরপর দেখো অশিক্ষিতর স্বরে অ, এটা কিন্তু অশিক্ষিত হয়ে যাবে, অশিক্ষিত। এটা মূলত স্বরের রুলস না, এটা হচ্ছে মানে আদ্যয়ের রুলস না, এটা হচ্ছে অন্তয়ের রুলস। এই যে তয়ের সাথে কিছু নাই মানে কি স্বরে অ আছে, পরবর্তীতে এটা ওকার হয়ে গেছে, এটা কিন্তু ওকার হয়ে গেছে, এটা কিন্তু আদ্য অয়ের না, অন্ত অয়ের রুলস, মানে শেষে অ থাকলে কি হবে। পরে দেখো অসীম, এটা হবে কি অসীম। এই যে দেখো স্বরে অটা থাকবে আর দন্তস্ব সবসময় তালে বসে। এখন তোমাদের একটু বুঝাই রাখি, তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা সবসময় উচ্চারণে কি লিখবা, এই জায়গায় একটা বিষয় দ্বারা একটু দেখাই, অক্ষ সবসময় অক্ষ হবে, এই যে স্বরে অটা ওকার হয়ে যাবে। এখন বেসিক কিছু বিষয় একটু তোমাদের দেখাই, দাঁড়াও এই জায়গায় একটু লিখে দেখাই। মানে উচ্চারণ লেখার সময় সবসময় রস্যিকার ব্যবহার করবা, রস্যিকার হবে, ঠিক আছে। উচ্চারণ যখন লিখবা, বানান না, যখন উচ্চারণ লিখবা তখন সবসময় রস্যিকার প্রেফার করবা আর দীর্ঘিকারটা অ্যাভয়েড করবা, ঠিক আছে। দীর্ঘিকার অ্যাভয়েড করবা, ঠিক আছে। এবং উচ্চারণ লেখার সময় তালেব বসা ব্যবহার হবে, তালেব বসা ব্যবহার করবা, তালেব বসা ব্যবহার হবে, কিন্তু দন্তস্বটা উচ্চারণ লেখার সময় ব্যবহার করবা না, দন্তস্বটা ব্যবহার করবা না। তার মানে মাথায় রাখতে হবে রস্যিকার হবে, দীর্ঘিকার হবে না। উচ্চারণ যখন লিখবা এই জায়গায় তালেব বসা হবে, দন্তস্ব কিন্তু হবে না। আরও একটা বিষয় বলে রাখি, মূর্ধন্য এটা কিন্তু হবে না, হবে কি, হবে দন্তন্য হবে, মূর্ধন্যটা কিন্তু উচ্চারণের সময় লেখা যাবে না, সবকিছু দন্তন্য দিয়ে লিখতে হবে। এই স্পেশাল টিপসটা মাথায় ঢুকছে কিনা, বুঝছো কিনা জানিয়ে দাও কমেন্ট করে। ওকে, আচ্ছা ফাইন।
আচ্ছা, অতঃপরের পটা দ্বিত্ব হলো কেন? যেহেতু এই জায়গায় বিসর্গ ব্যবহার আছে, ঠিক আছে, তয়ের সাথে বিসর্গ ব্যবহার আছে, এই জন্য এটা দ্বিত্ব হয়েছে। ওকে, সো এই জায়গায় দ্বিত্বের ব্যাপারটা মূল ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা হইলো সেটা হইছো তোমার কি বলে উচ্চারণটা পুরোপুরি কি লিখবে পুরোটাই জানা ইম্পর্টেন্ট। সো যাই হোক, এখন তুমি যেটা জানিয়ে দিবা সেটা হচ্ছে যে এই যে স্পেশাল টিপসটা তোমাদের দিয়ে দিলাম, এটা আসলে বুঝছো কি না এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আচ্ছা, তানজিয়া সুলসানা বলতেছে জি স্যার বুঝছি, জিনিয়া বলতেছে বুঝছি, রুমানা বুঝছি, সোহাগ বুঝছে, জুবায়ের বুঝছে। ওকে, আচ্ছা, আবু সাইদ বলতেছে 1 নাম্বারটায় ফার্স্টে ও হলো না কেন? আচ্ছা, বুঝাই দিচ্ছে, ওসমান গনি, ফাহমিদা মিম সবাই বুঝছে। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা করেছে কে? আবু সাইদ। ওকে, আবু সাইদ দেখো, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ এ জায়গা হচ্ছে ভাইয়া, এ জায়গায় অন্ত অয়ের রুলস, এ জায়গায় সব অ নিয়ে আসছে, মানে মধ্য অ, আদ্য অ, বা হচ্ছে সর্বশেষ অ। এখন এই জায়গায় তোমার মানে এই জায়গায় রুলসটা হচ্ছে এই যে দেখো, একটু দেখাই, এই জায়গায় সর্বশেষ, সর্বশেষ এই জায়গায় কি আছে? যার কিছু নেই, স্বরে অ আছে, এই অটা সর্বশেষে মানে তোমার কি হয়ে গেছে? স্বরে ওকার হয়ে গেছে। তার মানে এটা অন্ত অ এর রুলস, অন্ত অ এর কিন্তু এটা রুলস, ঠিক আছে। হ্যাঁ, রুমন আক্তার বলছে পরীক্ষা নেবেন, হ্যাঁ অবশ্যই পরীক্ষা হবে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, শামীম মিয়া বলতে স্যার একটু বুঝাবেন। আব্দুল হাফিজ সাজু, ওকে ফাইন। হ্যাঁ, তানভীর চৌধুরী বলছে উচ্চারণ লেখার সময় রস্যিকার হবে, দীর্ঘিকার হবে না। ইয়েস, উচ্চারণ লেখার সময় তালেব বসা হবে, দন্তস্ব হবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এবং মূর্ধন্যও হবে না, দন্তন্য হবে সব সময়। ওকে, ওকে ফাইন। সো আচ্ছা, এখন যেটা বোঝানোর চেষ্টা করছি, দেখো এই জায়গায় তোমার গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো বিগত বছরে বোর্ডে আসছে, তো যেটা বোঝার চেষ্টা করো, এই জায়গায় বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে অন্ত অ, মানে শেষে অ এর রুলস, অন্ত অ এর রুলস। এটা হচ্ছে মধ্য অ এর রুলস। এই যে অত, দেখছো, অত, এই যে তয়ের সাথে কিছু নাই, মানে কি অ আছে, এই অটা ওকার হয়ে গেছে, এইটা অন্ত অ, এইটা মধ্য অ, এইটা হচ্ছে কিসের রুলস? এইটা হচ্ছে আদ্য অ এর রুলস, মানে সবগুলো একসাথে দেওয়া হয়েছে, অ নিয়ে এগুলো একসাথে দেওয়া হয়েছে। এরপর কি অত্যাচার, এটা হচ্ছে কি অত্যাচার, এটাও হচ্ছে আদ্য অ এর রুলস। এ জায়গায় আদ্য অ এর রুলস, এ জায়গায় যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অন্ত অ এর রুলস, অন্ত অ এর রুলস। এ জায়গায় দেখতে পাচ্ছ অসীম, এটা হচ্ছে অসীম। সো এ জায়গায় যেটা হবে অসীম। এ জায়গায় আছে অক্ষ, অক্ষ, এটা হচ্ছে আদ্য অ। সো এ জায়গায় কিন্তু অসীম, অসীম, এটা হবে অসীম, আদ্য অয়ের রুলসটা হবে অসীম। ওকে, সো তোমরা এটা সলভটা বুঝছো কিনা একটু জানিয়ে দাও, কোনো প্রশ্ন থাকলে জানাইতে পারো, কোনো প্রশ্ন থাকলে জানতে পারো। আচ্ছা ফাইন। সো এ জায়গায় যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে অনেকে অনেকে হয়তো ভাবতেছো, অনেকে হয়তো ভাবতেছো যে এই অটা এটা ও হইল না কেন, এ জায়গায় কিন্তু ও হবে না। এ জায়গায় যেটা রুলস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে স্বরেও প্রথমে আছে, কিন্তু এই জায়গায় দন্তস্ব, এটা লেখার সময় জাস্ট তালেব বসা হবে, এবং এই দীর্ঘিকারটা লেখার সময় উচ্চারণে রস্যিকার হবে। বাট এই জায়গায় কিন্তু অটা চেঞ্জ হবে না, অটা অই থাকবে। এবং অসীম উচ্চারণ, মটা উচ্চারণ করার পর থেমে যাইতে হয়েছে, এই জন্য এখানে যেটা করতে হবে হসন্ত দিতে হবে, ঠিক আছে। সো এটা কিন্তু জাস্ট শুরুতে স্বরেও আছে, কিন্তু ওকার করতে হবে না, এই এই জায়গায় জাস্ট স্বটা চেঞ্জ করে দিলেই হবে। ওকে, সো সব ধরনের রুলস থেকেই কিছু কিছু এক্সাম্পল এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলো বিগত বছরে আসছে। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার। আচ্ছা, শাকিল আল মামুন আছে আমাদের সাথে। শাকিল আল মামুন, তুমি আসলে ক্লাস বুঝতেছো কিনা এটা কিন্তু জানিয়ে দাও। ওকে ফাইন, সো তো আমরা পরবর্তী রুলসে চলে যাই। স্বরে আ দিয়ে কি রুলস আছে দেখো, এবং এটার উদাহরণ যেগুলো, এগুলো বিভিন্ন সময় বোর্ডে আসছে। সো তোমরা ক্লাসে যদি মনোযোগ দিয়ে থাকো, ততক্ষণ আমি একটু জাস্ট পানি খাবো। সো ক্লাসে তোমরা থাকো, এবং অতি দ্রুত কিন্তু আমরা ক্লাসে প্রবেশ করব। সো ওয়েট ফর মি।
ওকে, ওকে ফাইন। সো আমরা কিন্তু আবার চলে আসলাম এবং তোমরা ক্লাসের সাথেই থাকো। ওকে ফাইন। তানজিয়া সুলতানা বলছে আমার কমেন্ট কি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। হ্যাঁ, ওকে। সো আচ্ছা, স্বরে আ দিয়ে কি উচ্চারণ আছে? দেখো, বাংলা উচ্চারণের ধারা অনুযায়ী একাক্ষর শব্দের আ কিছুটা দীর্ঘ উচ্চারিত হয়। তার মানে আম, আদু, জাম। এই যে দেখো, ওকে, জাম, জামু, রাগ, রাগ। এখন একটা বিষয় খেয়াল করো, বাংলা উচ্চারণের ধারা অনুযায়ী একাক্ষর শব্দের আ কিছুটা দীর্ঘ উচ্চারিত হয়, মানে দীর্ঘ, মানে একটু তোমার বেশিক্ষণ উচ্চারণের সময় রাখতে হয়। তার মানে আম, আদু, ঠিক আছে, জাম, জামু, রাগ, মানে আকারটা একটু লং টাইম উচ্চারণে রাখতে হয়, ঠিক আছে। সো আম, এটা হচ্ছে আম, ঠিক আছে, আম না আম। জামটা জাম, ঠিক আছে, রাগটা রাগ। অর্থাৎ এটা একাক্ষর শব্দের ক্ষেত্রে একটা মানে সহজ রুলস তোমাদের জন্য, এটা পরীক্ষায় মানে অতটা আসবে না। 2 নম্বর রুলসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটা একটু খেয়াল করো। দেখো, শব্দের আদিতে যদি এই যে উচ্চারণটা আছে, এইটা গেও, বিজ্ঞানের গেও, এইটা যুক্ত বর্ণ, এটা ভাঙাইলে কি হয় আমি একটু তোমাদের কমেন্ট জানতে চাই। এটা ভাঙাইলে কি হয়? এটার মধ্যে দুইটা বর্ণ লুকায়িত আছে। এই যুক্ত বর্ণটার মধ্যে 2টা বর্ণ লুকায়িত আছে। তোমার বলে দিতে হবে কমেন্ট করে যে এটার মধ্যে কি কি আছে, কি কি আছে। ক প্লাস স, নাকি জ প্লাস ন, নাকি জ প্লাস নিয়, কি আছে এটা একটু জানিয়ে দাও কমেন্ট করে, আমি তোমাদের এক্সপিরিয়েন্স দেখতে চাই। আমি একটু দেখতে চাই। আবু সাইদ বলছে ক প্লাস স, না, ক প্লাস মূর্ধন্য সে, এটা কিন্তু খেও, খেওর যুক্ত বর্ণ, এটা হবে না। হ্যাঁ, জিনিয়া আক্তার বলতেছে জ প্লাস ইয়, জ প্লাস নিয়। আচ্ছা, তানজিয়া সুলতানা বলছে কোনটা কোন অয়ের রুলস কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো এইটা সবসময় মাথায় নেওয়াটা বা হচ্ছে সব রুলস মাথায় রাখাটা পসিবল হয় না। তবে তোমরা যদি কোশ্চেনগুলো সলভ করো বা হচ্ছে এই উদাহরণগুলো একটু দেখে নাও, তাহলে খুব সহজেই এটা তোমার মাথায় থাকবে যে কোন ধরনের শব্দগুলো কিভাবে আসলে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে। সো একই রকম অর্থ বা একই রকম বর্ণের যে উচ্চারণ, তো এগুলো কিন্তু একই রকম উচ্চারণ হবে। সো এটা একটু এক্সারসাইজের উপর, প্র্যাকটিসের উপর সবচেয়ে বেশি ক্লিয়ার হওয়া যাবে। নতুবা হচ্ছে একটা বর্ণ দেখলেই তুমি জগতের সব রুলস মাথায় তোমার ক্যালকুলেশন করে কিন্তু আসলে বাস্তবায়ন করাটা পসিবল হবে না, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই বলতেছে জ প্লাস ইয়, এক্স্যাক্টলি জ প্লাস ইয়, এটাই কিন্তু হবে এটার যুক্ত বর্ণ। সো একজন বলছিল ক প্লাস মূর্ধন্য সে, এটা কিন্তু ক্ষিয়র জন্য হবে। আচ্ছা, তাহলে এখানে যেটা বলতেছে শব্দের আদিতে যদি জ্ঞেয় থাকে বা জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে আকার যুক্ত হয়, সেই আকারের উচ্চারণ প্রায়শই একার হয়। তার মানে যদি এইটা থাকে অথবা জফলা থাকে, দুইটা, একটা হচ্ছে জ্ঞেয় আর একটা হচ্ছে জফলা, দুইটা যদি থাকে তাইলে আকারের উচ্চারণটা একার হয়, আকারের উচ্চারণটা একার হয়, ঠিক আছে। সো যেমন ব্যাখ্যা, এই যে দেখো ব্যাখ্যা, জ্ঞাত। আচ্ছা, এই জায়গায় একটু লিখে দেই, এটা লেখাটা তোমার হয় নাই, লেখাটা হয় না, এই জায়গায় হসন্ত হবে, এই জায়গায় জাস্ট তোমার ব্যাখ্যা, এই যে ব্যাখ্যা, এই জায়গায় হবে ব্যাখ্যা। এখন যে ব্যাপারটা হচ্ছে দেখো, স্বরে আকার হওয়া উচিত ছিল, বাট এই জায়গায় হয়েছে কি, এই জায়গায় হয়েছে কি জফলা, জফলা আকার অথবা হচ্ছে একার, ব্যাখ্যা। এখন দেখো জ্ঞাত, এই জায়গায় আছে কি আকার, এই জায়গায় আছে কি আকার, বাট এই জায়গায় হয়েছে কি জফলা, ঠিক আছে, জফলায় আকার। তার মানে জ্ঞাত, এই জায়গা স্বরে আতে শুধু আকার, আর এই জায়গা জফলায় আকার, তার মানে এই যে জফলায় আকার আসছে, জ্ঞাত হিসেবে লিখতে হবে, একটা জাস্ট হচ্ছে চন্দ্রবিন্দু হবে। এরপর দেখো ব্যাপারটা হয়েছে কি ব্যাপার, জ্ঞানটা হচ্ছে কি আকার, এ জায়গা হয়ে গেছে গয় জফলায় আকার। তার মানে কখনো কখনো যেমন এইটার মধ্যে এই ব্যাখ্যা আর ব্যাপার, এই দুইটা বর্ণে কিন্তু জফলা অলরেডি দেয়া আছে, কিন্তু জ্ঞাত আর জ্ঞানে কিন্তু জফলা দেয়া নাই, এই জন্য জফলাটা পরবর্তীতে উচ্চারণের সাথে ব্যবহৃত হবে। ওকে, সো এই জায়গায় যেটা বলছে অনেক সময় জফলা থাকতে পারে,
হ্যাঁ, সো তখন কিন্তু ওইটা বসাই দিলেই হবে, কিন্তু যখন জফলা থাকবে না তখন ওটা বসাইতে হবে। তখন কিন্তু এই যে উচ্চারণের সময় জ্ঞাত, জ্ঞান এই জায়গায় বসাইতে হবে। ওকে, হ্যাঁ, রুমান আক্তার বলতেছে বিজ্ঞান, এক্স্যাক্টলি বিজ্ঞান, এরকম বিজ্ঞানও কিন্তু হতে পারে, বিজ্ঞানও হতে পারে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে। এই রুলসটা হচ্ছে রস্যি দীর্ঘি রস্যু দীর্ঘ, মানে এই 4টা বর্ণ মিলিয়ে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। সো একটু বোঝার চেষ্টা করো। দেখো, বাংলা ভাষায় স্বরবর্ণের রস এবং দীর্ঘ উচ্চারণের উপর অর্থ নির্ধারিত হয় না। আমরা সাধারণত একাক্ষর শব্দের স্বরবর্ণকে দীর্ঘ উচ্চারণ করে থাকি, যেমন দিন, দিন, তিন, মানে এই যে দেখো দিনটা দিন, তিন। আরবিতে কিন্তু এই উচ্চারণগুলো অনেকে বোঝো, একা লিফটান, দুইয়া লিফটান। সো বিন, তারপর আছে চুপে চুপ, চীনে চীন, ঠিক আছে? ওকে ফাইন। সো এই জায়গায় যেটা বলছে, বাংলা ভাষায় স্বরবর্ণের রস এবং দীর্ঘ উচ্চারণের উপর অর্থ নির্ধারিত হয় না। আমরা সাধারণত একাক্ষর শব্দের স্বরবর্ণকে দীর্ঘ উচ্চারণ করি। তার মানে একাক্ষর শব্দের স্বরবর্ণকে দীর্ঘ উচ্চারণ করি, একটু লং টাইম আমরা মানে উচ্চারণের সময় লং টাইম টানি, বা যেটাকে বলে একা লিফটান বা দুইয়া লিফটান, আরবিতে অনেকে বোঝো। এখন আমাকে একটু বলো তো, একাক্ষর বলতে কি বোঝায়? একাক্ষর বলতে কি বোঝানো হয় এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। অক্ষর আর শব্দের মধ্যে আসলে পার্থক্য কি? অক্ষর আমি একটু বোঝানোর চেষ্টা করি, দাঁড়াও। অক্ষর আর শব্দের মধ্যে পার্থক্য কি? বিদ্যালয়, তাই না? এখানে কয়টা অক্ষর আছে একটু বলো তো। এক নাম্বার হচ্ছে বিদ্যালয়, এখানে কয়টা অক্ষর আছে একটু জানিয়ে দাও, একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, আমি একটু জানতে চাই যে এখানে কয়টা অক্ষর আছে। বিদ্যালয় দেখা যাচ্ছে একটা শব্দ আছে, কিন্তু অক্ষর কয়টা আছে একটু জানিয়ে দাও। অক্ষর কয়টা আছে একটু জানিয়ে দাও। এবং অক্ষর বলতে কি বোঝায় এটা একটু আজকে বোঝানোর চেষ্টা করবো, কেননা উচ্চারণের ক্লাসে এটা কিন্তু জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু জানিয়ে দাও, বিদ্যালয়ে কয়টা অক্ষর আছে? একটু জানিয়ে দাও, আমি দেখতে চাই, আমি তোমাদের কমেন্ট দেখতে চাই। একটু কাইন্ডলি তোমরা এখানে জানিয়ে দাও। জিনি আক্তার বলতেছে 5টা অক্ষর আছে, তানভীর চৌধুরী বলতেছে 4টা আছে। এই যে অক্ষরে আইসে কিন্তু ধারণা আউলায় গেছে, অক্ষরে আইসে ধারণা আউলায় গেছে। মোহাম্মদ সোহাগ বলতেছে 5টা, আবু সাইদ বলতেছে 5টা, আবু সাইদ বলতেছে 5টা, জুবাইর বলতেছে 4টা, নাইম বলতেছে 7টা। ও মাই গড, এতগুলো অক্ষর! অক্ষর, বর্ণ, শব্দ, এগুলোর মধ্যে পার্থক্য কি আজকে জানতে হবে। না জানলে কিন্তু বেসিক ক্লিয়ার হবে না, পরবর্তীতে বিভিন্ন সময় অপমানিত হতে হবে, ঠিক আছে? মাহফুজা ইসলাম বলছে 3টা। ওকে, মাহফুজা ইসলাম বলতেছে 3টা। আমি একটু জানতে চাই, আমি এখানে নিয়ে আসি, এখানে লিখে দিই বিদ্যালয়, তাই না? আচ্ছা, লাইভে যারা আছে আমি একটু কাইন্ডলি সবার কমেন্ট দেখতে চাই, সবাই আসলে মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছে কিনা এবং ক্লাস বুঝতেছে কিনা, বা তুমি মনোযোগী আছে কিনা এটা আমি একটু ট্রাই করতে চাই। সো সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। ওকে 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 ফাইন। সো একটু কাইন্ডলি জানিয়ে দাও, আর একটা শব্দ লিখি, প্রতিযোগিতা। এই জায়গায় কয়টা অক্ষর আছে একটু জানিয়ে দাও। প্রতিযোগিতায় কয়টা অক্ষর আছে একটু জানিয়ে দাও। আমরা কিন্তু এখনই উত্তর বলে দিব। ওকে, নাইম ইসলাম বলছে সরি স্যার 5টি হবে। আব্দুর রাজ্জাক বলছে বিদ্যালয়। ওকে, রুমান আক্তার বলছে জি আসি স্যার। শামীম মিয়া বলছে 4টা। তানজিয়া সুলতানা বলছে জি স্যার বুঝতেছি। ওকে ফাইন, একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। বিদ্যালয় অক্ষর কাকে বলে? একটা শব্দের মধ্যে কয়েকটা অংশ হতে পারে, যতটুকু একসাথে উচ্চারণ করা যায় সেটাকে একটা অক্ষর বলে। বিদ্যালয়ে 2টা টার্ম আছে, একটা হচ্ছে বিদ্যা, একসাথে অংশগ্রহণ করা যায় বা একসাথে উচ্চারণ করা যায়, আরেকটা হচ্ছে আলয়। এটা কিন্তু একসাথে উচ্চারণ করা যায় এবং সেটার একটা আলাদা অর্থ হবে, ঠিক আছে? আমরা যখন সন্ধি বিচ্ছেদ করি তখন কিন্তু বিদ্যা যোগ আলয় লিখি, অর্থাৎ 2টা অক্ষর এখানে আছে,
প্রতিযোগিতা, প্রতিযোগিতা দুইটা আলাদাভাবে উচ্চারণ করা যায়, প্রতিযোগিতা দুইটা আলাদাভাবে উচ্চারণ করা যায়। বাট তুমি যদি লেখো মন, তুমি যদি লেখো মন, এটা কিন্তু একসাথে উচ্চারণ করা যায়। সুতরাং এখানে একটা অক্ষর আছে, তার মানে অক্ষর কাকে বলে? অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে একসাথে যতটুকু উচ্চারণ করা যায় সেটাই একটা অক্ষর। তার মানে একটা শব্দের মধ্যে দুইটা, তিনটা কিংবা চারটা কি থাকতে পারে? অক্ষর থাকতে পারে। তার মানে এখানে বর্ণ আছে দুইটা, একটা হচ্ছে ম, একটা হচ্ছে ন। এখানে বর্ণ আছে কয়টা? একটা হচ্ছে রস্যিকার 1, ব 2, দ 3, জফলা 4, আকার হচ্ছে 5, ল হচ্ছে 6 আর অন্তস্থি হচ্ছে 7। তার মানে একজন কমেন্ট করছিল 7টা বর্ণ আছে, 7টা বর্ণ বা ধ্বনি আছে। ঠিক আছে, বর্ণ বা ধ্বনি আছে কয়টা? 7টা। ওকে, 7টা আছে, ঠিক আছে, কিন্তু অক্ষর আছে দুইটা। এ জায়গায় অক্ষর আছে একটা, এ জায়গায় অক্ষর আছে দুইটা। সো অক্ষর আসলে বুঝতে পারছে কিনা একটু জানিয়ে দাও। বর্ণ, শব্দ, অক্ষর কিন্তু এক না। অক্ষর হচ্ছে একসাথে যতটুকু উচ্চারণ করা যায়। হ্যাঁ, রুমান আক্তার বলছে ধরা খাইছে সবাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ইয়েস ইয়েস। সাগর পারমাণিক বলছে দুইটা। আবু সাইদ ওয়াও চিহ্ন দিচ্ছে। ফাইন ফাইন। তো তোমরা বুঝছো কিনা একটু জানিয়ে দাও ভাই। আচ্ছা, জিমি আক্তার বলছে স্যার বলে দেন। আচ্ছা, জিনি আক্তার বলছে স্যার আজকেই প্রথম জানলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও নিজে ফিলিং প্রাউড যে ঠিক আছে তোমাদের নতুন একটা জিনিস জানাইতে পারছি। তার মানে অক্ষর কিন্তু, অক্ষর কি একটু বড় করে লিখে দেয় যেহেতু ভুল করছো। অক্ষর মানে একসাথে যতটুকু উচ্চারণ করা যায়। বিদ্যা একসাথে উচ্চারণ করা যায়, আলয় একসাথে উচ্চারণ করা যায়। তার মানে দুইটা অক্ষর। তার মানে একসাথে যতটুকু উচ্চারণ করা যায়, যতটুকু উচ্চারণ করা যায়, একসাথে যতটুকু উচ্চারণ করা যায়, একসাথে যতটুকু উচ্চারণ করা যায় তাকেই বলে অক্ষর। একসাথে যতটুকু উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর। একটা শব্দে অনেকগুলো অক্ষর থাকতে পারে বা একটা অক্ষরও থাকতে পারে। হ্যাঁ, রুমানা বলতেছে ক্লিয়ার। আচ্ছা, সাগর পারমাণিক বলছে আজকে প্রথম বুঝলাম। আচ্ছা, ফাইন ফাইন, ওকে। রুমানা বলতেছে আমিও আজকে জানলাম। থ্যাংক ইউ। সো আচ্ছা, আমার ক্লাসে থাকলে অনেক কিছু নতুন নতুন জানতে পারবা। সো তোমরা ক্লাসে মনোযোগী থাকো। এবার একটা রুলস নিয়ে আসছি, সেটা হচ্ছে রিকার নিয়ে। একটু রুলসটা বোঝার চেষ্টা করো। সংস্কৃত ভাষার স্বরধ্বনির মতো রি এর উচ্চারণ বাংলা ভাষায় নেই। বাংলায় এর উচ্চারণ পরিষ্কার রি। তার মানে এই যে রয় রস্যি, রিকারের উচ্চারণটা লেখার সময় রয় রস্যি লিখতে হবে, রয় রস্যি লিখতে হবে। ঋতু, ঋতু কার 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 বেস্ট ফ্রেন্ড ছিল ঋতু? জানিয়ে দাও, জানিয়ে দাও। ঠিক আছে, কার কার ঋতু নামের ফ্রেন্ড আছে কমেন্ট করে জানিয়ে দাও। দেখো এই জায়গায় রিকারটা রয় রস্যি, উচ্চারণের সময় রয় রস্যি লিখতে হবে। ঋণ, রিকারটা রয় রস্যি লিখতে হবে, জায়গায় হসন্ত হবে, হসন্ত হবে। ঋষি, এই যে রিকারটা রয় রস্যি হয়ে গেছে, দেখছো লেখার সময়। তারপরে দেখো ঋগ্বেদ, এই যে রিকারটা কি হয়ে গেছে? রয় রস্যি হয়ে গেছে লেখার সময়, গয়ে হসন্ত হবে। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হইছে রি যত জায়গায় থাকবে শুরুতে, ওইটা সবসময় উচ্চারণ লেখার সময় রয় রস্যিকার হবে, রয় রস্যিকার হবে। হ্যাঁ হ্যাঁ, জুবায়ের আহমেদ বলছে এটা তো ইংরেজি সিলেবাল। এক্স্যাক্টলি, ইংরেজিতে যেটা সিলেবাল বাংলায় সেটা অক্ষর ভাইয়া। এই তো তোমরা ইংলিশ খুব ভালো পারো। হ্যাঁ, ইংলিশ ভালো পারো, বাংলা পারো না। রুমান আক্তার বলতেছে ঋতু তুমি কোথায়? কেন তুমি মেয়ে হয়ে ঋতুকে খুঁজবা? এটা তো তোমার খোঁজার কথা না। সো আচ্ছা, ওকে। আয়ুব শেখ বলতেছে আরেকটি দেন স্যার। ওকে, আরো উদাহরণ দিব, আরো উদাহরণ দিব। হ্যাঁ, উদাহরণ কিন্তু আরো দিতে পারি। আজকে শুধু অক্ষর নিয়েই খেলা হবে না, যেহেতু উচ্চারণ সবগুলো আমাদের জানতে হবে। সো এই জন্য ক্লাসটা আমরা কন্টিনিউ করি। ওকে, সো যারা যারা ক্লাসে আছো সকলেই কমেন্ট করে তোমাদের উপস্থিতি জানাই দেবে এবং বুঝতেছো কিনা ব্যাপারটা কিন্তু এনশিওর করবা। ওকে ওকে, ফাইন। সো আচ্ছা, সো এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, এই জন্য ইম্পর্টেন্ট রুলস নিয়ে আসা হয়েছে। আচ্ছা, একার নিয়ে জাস্ট দুইটা রুলস পরে তোমাদের এই টপিকে কি কি বোর্ড প্রশ্ন আসছে। মানে প্রথমে দেখাইছি অকার দিয়ে কি কি উচ্চারণের নিয়ম আছে, তারপর সেগুলোর বোর্ড কোশ্চেন। এখন রস্যি, দীর্ঘি, স্বরে এগুলো দেখাচ্ছি, এরপরে এটার বোর্ড কোশ্চেন দেখাবো। মানে রুলস পড়বো, বোর্ড কোশ্চেন দেখবো, রুলস পড়বো, ওইগুলোর বোর্ড কোশ্চেন কিন্তু দেখবো। তাহলে আমরা খুব সহজেই ক্লিয়ার হব। আচ্ছা, ফাইন। আচ্ছা, ওকে। তো এখন দেখো, এখন একটু বোঝার চেষ্টা করো। সাধারণত এ অবিকৃতভাবে উচ্চারণ হয়, যেমন
একই, একারের উচ্চারণটা খুব কম চেঞ্জ হয়। অকারের বেলায় আমরা দেখছি ওকার হয়ে যায়, কিন্তু একারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। একই, একুনে, মেয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে এসে, এই জায়গায় জাস্ট দন্তস্বটা কিন্তু তালেব বসা হয়ে গেছে, দেখছো? শ্রেয়, এই জায়গায় কিন্তু দন্তস্ব তালেব বসা হয়ে যাবে উচ্চারণে, মাথায় রাখবা। ভেতো, বিল, ঠিক আছে। তার মানে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে একারটা মানে পরিবর্তিত হয় না। পরে দেখতে পাচ্ছ একাক্ষর ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হলে সেখানে একারের উচ্চারণ একার হয়। এই যে একারের উচ্চারণটা একার হবে কখন? যখন একাক্ষর, একাক্ষর, এই যে অক্ষর না বুঝলে কেমনে বুঝবা? এখন দেখো খেদা, এটা কিন্তু একসাথে উচ্চারণ করা যায়, আলাদা উচ্চারণ করা যায় না, ঠিক আছে। তারপর হচ্ছে কি এই খেদা, খেদা মানে কি লড়া, ব্রিটিশ খেদা আন্দোলন আছে না, ওইটার সাথে খেদা, তার মানে এটা হচ্ছে খেদা। এই যে খেদা, এটা হয়ে গেছে খেদা। বেচা হয়ে গেছে বেচা। ঠেলা হয়ে গেছে ঠেলা, ঠিক আছে। উচ্চারণ কিন্তু ঠেলাই হবে। অনেকে হয়তো এতদিন বুঝছো যে কিরে ঠেলা উচ্চারণ মনে হয় ভুল, না, এটা কিন্তু ঠেলাই হবে। ফেলা, ফেলা, ঠিক আছে। তারপর হচ্ছে খেলা, খেলা, খেলা জমবে মামা, হেলা, ঠিক আছে। হেলা, হেলা, এই হেলার মূল শব্দটা কি? হেলা, মানে হেলায় সময় নষ্ট করবে না, এটা হবে হেলা। হেলা, খেলা, ঠিক আছে। তার মানে সব জায়গায় তুমি দেখতে পাচ্ছ একারের উচ্চারণটা একাক্ষর শব্দের ক্ষেত্রে মানে একার হয়ে যায়, স্বরে অয় জফলায় আকার হয়ে যায়। ওকে। খেতা নির্মা, খেতা নির্মা না, খেতা নির্মা। খেদা, খেদা মানে বিতাড়িত করে, এক্স্যাক্টলি লড়ানো, ঠিক আছে। বা এইটা ঠিক আছে, তানবীর চৌধুরী ঠিকই বলছে। আচ্ছা, তানজিয়া সুলতানা কি বলছে? ওকে। আচ্ছা, শামীম মিয়া, ঋতু, ঋতুকে এত খুঁজলে হবে না, আমরা কিন্তু চেলা ফেলা চলে আসছি। আয়ুব শেখ বলতেছে চেলা, ফেলা, খেদা, হ্যাঁ, বেচা, ঠিক আছে, এক্স্যাক্টলি, ঠিক আছে, ঠিক আছে। সো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ব্যাপারটা বুঝতেছো কি না, ঠিক আছে। স্বরে এ যখন থাকবে ওগুলো কিন্তু উচ্চারণের সময় উচ্চারণ হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আছে। আবার কেউ ভ্যা বইল না, ব্যাপারটা কিন্তু হ্যাঁ। সো একারের উচ্চারণটা কখন হবে? যখন একাক্ষর, একাক্ষর মানে একবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকে কিন্তু আমরা বলবো কি একাক্ষর শব্দ, ঠিক আছে। ওকে ফাইন, ওকে ফাইন। দেখো এ জায়গায় আমরা কি দিচ্ছি? সরেয়া মানে অ দিয়ে তো আগে পড়ছি, এরপর আছে কি সরেয়া, রস্যি দীর্ঘি, রস্যু দীর্ঘ, রি, এগুলো দিয়ে 2000 থেকে 2023 পর্যন্ত যত প্রশ্ন আসছে সব কিন্তু এ জায়গায় নিয়ে আসছি। দেখো মানে এগুলোর মধ্যে বেশি যেগুলো বোর্ড পরীক্ষা আসছে বা বেশি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমরা নিয়ে আসছি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আয়ুব শেখ, এখন, এখন, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে। সো কমেন্ট করে জানাই দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তানজিয়া সুলতানা বলছে যদি পারতাম নেটওয়ার্কে বিয়ে করতাম যেন কোনো দিন না যায়। বিয়ে করলেও কিন্তু আসলে এনশিওর হওয়া যাবে না যে এটা যাবে কি না। সো যারা নেটওয়ার্কের কাজ করে বা ওয়াইফাই এর কাজ করে তাদের একটু জোর গলায় বলে দিতে হবে যে লাইনের যদি কিছু হয় তাহলে তোমাকে খেদাবো, খেদাবো, খেদাবো না, খেদাবো, ঠিক আছে, এই এলাকা থেকে খেদাবো, এই টাইপ একটা বিষয়। সো একটু তাদের সাথে জোর গলায় কথা বলতে হয়, নতুবা কিন্তু তারা লাইন ঠিক করে দেয় না। সো ওকে। আচ্ছা, মোহাম্মদুল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো এটা দেখো আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আসছি। সো একটু বুঝতে হবে, একটু কিন্তু খেয়াল করতে হবে, এই প্রশ্নগুলো সলভ করতে হবে। দেখো আত্মহত্যা, আত্মহত্যা এইটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। আত্মহত্যাটা হবে আত্মহত্যা, তার মানে এই দুই তয়ের সময় যেহেতু থামতে হয় এই জন্য হসন্ত দিতে হবে, পুরোটা কিন্তু একসাথেই লিখতে হবে। এই যে ফাঁকাটুকু আছে এই ফাঁকাটুকু লেখার সময় দেয়া যাবে না। আত্মহত্যা, আবৃত্তি, আবৃত্তি, ঠিক আছে, আলাদা আলাদা লিখতে হবে, আবৃত্তি, ঠিক আছে, আবৃত্তি। তারপরে ইতঃপূর্বে, দেখো দেখো একজন প্রশ্ন করছিলা কে জানো তখন অতঃপর, এখানে কেন পটা দিতে হবে এই জায়গা, যেহেতু বিসর্গ আছে, এই যে ইতঃপূর্বে, ইতঃপূর্বে এই জায়গা পটা দিতে হয়েছে, পয়ের নিচে হসন্ত আছে আবার পয়ের রস্যুকার আছে, তার মানে ইতঃপূর্বে যখন বিসর্গ থাকে তখন এইটা হয়। এরপরে দেখো ঈশান, এ জায়গায় দেখো বারবার বলছি উচ্চারণের সময় রস্যি লিখতে হবে, দীর্ঘি লেখা যাবে না। সো দীর্ঘি কেটে রস্যি লিখছি ঈশান। ওকে। উদ্যোগ, উদ্যোগ এটা কিন্তু তোমার এই যে দিতে হয়েছে। তারপরে দেখো উপস্থিত, উপস্থিত এটা কিন্তু হ না, এই শ এর সাথে হ না, এটা কিন্তু থ, এই জন্য এই জায়গায় থ আসছে, এটা একসাথেই হবে, এটা একসাথেই হবে উপস্থিত।
ওকে, উপস্থিত। তারপরে দেখো এই জায়গায় আছে কি ঋগ্বেদ। ঋগ্বেদটা তো বলছি যে ঋকার যখন থাকবে তখন সেটা রয় রস্যিকার হয়ে যাবে উচ্চারণ লেখার সময়। তারপরে দেখো ঋতুরাজ, এই রিটা কি হয়ে গেছে, রয় রস্যিকার হয়ে গেছে। একগুয়ে, একগুয়ে হয়ে গেছে, যেহেতু এক এক স্বরে এ আছে, এটা স্বরে এ হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে একতা, এই এটা একার হয়ে গেছে, একতা। এখন, এটা হয়ে গেছে এখন, মানে বেশিরভাগ সময় একারটা কি এর মতো উচ্চারণ হয়। ঐশ্বর্য, ঐশ্বর্য, এটা হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য, ঐকার, ঐকার না, ঐকারটা হচ্ছে ওই, ঐকার, ঐশ্বর্য, ঐশ্বর্য, এটা কিন্তু ওকার যোগে হচ্ছে। তার মানে এই স আর এই রয়ের পর যেহেতু থামতে হচ্ছে, এই জন্য নিচে হসন্ত বসছে। সো তোমরা একটু জানায় দাও। হ্যাঁ, তানভীর চৌধুরী বলছে পরীক্ষা উত্তীর্ণ না হলে আব্বু খেদাবে। ইয়েস, খেদাবে, খেদাবে না, খেদাবে, এটাও কিন্তু আচ্ছা। শরীফুদ্দিন বলছে স্যারের ক্লাসগুলো সুন্দর, ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, সাথিয়া বলছে স্যার মেয়ে এইটা তো এক অক্ষর হয় কিন্তু চেঞ্জ হয় না কেন, কোনটা? আচ্ছা, চেঞ্জ হয় না কেন এটা আমি বলি। এটা হচ্ছে কিছু কিছু বর্ণের ক্ষেত্রে বা কিছু কিছু শব্দের ক্ষেত্রে একারটা সবসময় একারই থাকে, একারটা একারই থাকে। তোমাকে যদি একটু পূর্বের রুলসটা নিয়ে যাই, একটু দেখাই। আচ্ছা, একটু দেখাই। এটা হচ্ছে সাধারণত এ অবিকৃতভাবে উচ্চারণ হয় কিছু কিছু শব্দে, এটা সেট, এটা হচ্ছে সেট কিছু শব্দে এটা ইউজ হয়। যেমন তোমার একই, একইর সাথেও তো তুমি বলতে পারতা যে এটাও একাক্ষর শব্দ, তাইলে কেন মানে কি হইল না, কেন হচ্ছে একারটা হইল না? একারটা কেন হইল না? যে নির্দিষ্ট কিছু শব্দে সবসময় তোমার ওই একার একারই থাকবে, চেঞ্জ হবে না। কোনগুলো চেঞ্জ হবে এটা একটু এই জায়গায় জাস্ট মাথায় রাখতে হবে, এটা কিন্তু এই জায়গায় মাথায় রাখতে হবে। এখন তুমি যেটা দেখতে পাচ্ছ যে এই জায়গায় এটা সরাসরি বসে আছে, কোনো একার নাই। আর মেয়ের সময় দুইটা জায়গায় তোমার একার আছে, এই জন্য চেঞ্জ হয় না। দুইটা জায়গায় একার আছে, এই জন্য চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না। বাট এই জায়গায় দেখতে পাচ্ছ একটা একার, এই জায়গায় কি বেঁচে একটা একার, এই জায়গায় একটা একার, একটা একার, একটা একার, একটা একার, এই যে হেলায় একটা একার, ঠিক আছে। বাট এই জায়গায় কিন্তু দুইটা একার, এই জন্য কোনোটাই চেঞ্জ হয় না। আর এই জায়গায় স্বরে এ ডিরেক্ট লেখা আছে, এই জন্য চেঞ্জ হয় না। সো দেখি বুঝছো কি না। ওকে, সাথিয়া তুমি বুঝছো কি না, সাথিয়া? ওকে ওকে, তো তোমরা একটু কাইন্ডলি তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, কাইন্ডলি একটু বন্ধুদের মেনশন করে দাও। ওকে, সো পরীক্ষা কিন্তু সন্নিকটে চলে আসছে, খুব ভালো প্রিপারেশন তোমাদের নিতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব একটু বফলার উচ্চারণ নিয়ে। দেখছো আমরা একটা উচ্চারণ দিচ্ছি এবং পরবর্তীতে ওইটা সংশ্লিষ্ট যে বোর্ড প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষায় বিগত বছরগুলিতে, সেটাও কিন্তু উপস্থাপন করতেছি। ওকে ওকে, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। তানজিয়া, আরাফাত, সোহাগ, আয়ুব শেখ, ফাহমিদা মিম, রুমান আক্তার, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ক্লাসের সাথেই থাকো। ওকে, আচ্ছা, বফলা উচ্চারণটা একটু বোঝার চেষ্টা করো। এই যে চলে আসছে, দেখো পদের আদি ব্যঞ্জন বর্ণে বফলা যুক্ত হলে সাধারণত সে বফলার উচ্চারণ হয় না। যেমন আদি মানে কি শুরুতে, শুরুতে, আদি মানে শুরুতে, এই যে স্বদেশের শুরুতে ব চলে আসছে। তারপরে কি জ্বালার শুরুতে, জ্বালা, মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। ওবায়দুল কাদের কি বলছে, অন্তর জ্বালা। এই যে দেখো সাপদ, সাপদে কি চলে আসছে, শুরুতে ব চলে আসছে। ধ্বনিতে শুরুতে ব চলে আসছে। স্বামীতে শুরুতে, স্বামী, স্বামী, স্বামীর খোঁজে যারা, তারা দেখতে পাচ্ছ যে স্বামীর শুরুতে শয়ের সাথে ব আছে। স্বাগততে শয়ের সাথে ব আছে। শ্বাস, নিঃশ্বাসের শ্বাসে ব আছে। ত্বক, স্কিন মানে ত্বক, সেখানেও তয়ের সাথে ব আছে, ঠিক আছে। সুতরাং যত জায়গায় তোমার শুরুতে ব থাকবে, ব ফলা থাকবে, তো সেই ব ফলার কোনো উচ্চারণ কিন্তু হয় না। মানে কি উজ্জ থাকে, উজ্জ থাকে, মানে কি উজ্জ থাকে, উজ্জ থাকা, উজ্জ থাকে মানে, উজ্জ থাকে মানে সেটা উচ্চারিত হবে না, উজ্জ থাকবে। তার মানে আমরা প্রথমে দেখো স্বদেশ, ওটা কি স্বদেশ বলি, স্বদেশ বলি না। তারপরে জ্বালা, এটা কিন্তু জাবালা বলি না। সাপদ, সাবাপদ বলি না। ধ্বনি বা হচ্ছে ধবনি বলি না। স্বামী, স্বাবামী বলি না। তার মানে বয়ের উচ্চারণটা কিন্তু হয় না, এটা কিন্তু উজ্জ থাকে। তার মানে যখন ব ফলা শব্দের শুরুতে থাকবে তখন কি হবে, সেটার উচ্চারণটা হবে না, বয়ের উচ্চারণ বা বফলার উচ্চারণটা কিন্তু হবে না।
ওকে, সো উদাহরণটা কিন্তু দেখতে পাচ্ছ। আচ্ছা, সাথিয়া, সাথিয়া বলতেছে স্যার আরেকবার। সাথিয়া, তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে মেয়ে শব্দটাতে একার আছে দুইটা, ঠিক আছে, বাট অন্যান্য যে একাক্ষর দেখানো হয়েছে যে খেলা, হেলা, ওই জায়গায় তোমার একটা মাত্র একার আছে, এই জন্য একটা মাত্র একার থাকলে ওইটা চেঞ্জ হয়ে একার হয়ে যায়, বাট মেয়েতে দুইটাই একার আছে, এই জন্য কোনোটাই চেঞ্জ হয় না। ওকে সাথিয়া। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, আয়ুব শেখ বলছে দন্তস্ব থাকলে তালেব বসার মতো করবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা তো একদম। আচ্ছা, রুমান আক্তার বলছে উচ্চারণগুলো অস্থির। ইয়েস, উচ্চারণগুলো অস্থির যদি বুঝতে পারো, ঠিক আছে। সো 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 কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও ব্যাপারটা বুঝছো কি না, ব্যাপারটা বুঝছো কি না জানিয়ে দাও। তার মানে শব্দের শুরুতে বফলা থাকলে ওই উচ্চারণটা হবে না। ওকে, এরপর দেখো বাংলা উচ্চারণ রীতি অনুসারে পদের মধ্যে বা শেষে, পদের মধ্যে বা শেষে বফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে। কখন দ্বিত্ব ঘটবে? পদের মধ্যে অথবা শেষে যদি বফলা থাকে তাহলে কি হবে? দ্বিত্ব হবে, দ্বিত্ব। আর শুরুতে হলে উচ্চারণ হবে না। দেখো এই জায়গায় দেখো বিশ্ব, বিশ্ব, এই জায়গায় বফলা আছে বিশ্ব, এই জায়গায় বিশ্বটা লেখাটা হয় নাই, বিষ, এ জায়গায় বিষ, তারপরে বিশ্ব, বিশ্বাস, এ জায়গায় বিষ, এ জায়গায় শ্বাস, ঠিক আছে। বিদ্যান, বিদ্যান, দেখছো? পক্ক, পক্ক, এ জায়গায় উচ্চারণটা এভাবে লিখতে হবে, পক্ক, টাইপিং এর কারণে এরকম হয়েছে। দাসত্ব, দাসত্ব, এ জায়গায় তয়ের নিচে হসন্ত হবে। দিত্য, দিত্য, এ জায়গায় তয়ের নিচে হসন্ত হবে। অশ্ব, অশ্ব উচ্চারণটা এরকম হবে, অশ, তার হবে শো। ওকে ওকে, সো অশ্ব। এরপরে আছে প্রজ্বলিত, প্রজ্বলিত, এই জায়গায় জ দুইটা আলাদা লিখতে হবে, প্রজ্বলিত, প্রজ্বলিত, ঠিক আছে। আশ্বিন, আশ্বিন, আশ্বিন। ওকে, সো তোমরা একটু কাইন্ডলি দেখে নাও, ব্যাপারটা একটু দেখে নাও যে মাঝখানে বা শেষে হলে এটা কি হবে? এটা কিন্তু ভাইয়া দ্বিত্ব উচ্চারণ হবে, এটা হচ্ছে দ্বিত্ব উচ্চারণ হবে। সো ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, সো কাইন্ডলি একটু উদাহরণগুলো তোমরা খেয়াল করো, উদাহরণগুলো তোমরা একটু খেয়াল করো। আমরা কিন্তু অতি দ্রুত অন্য টপিকের আলোচনায় যাব। ওকে, আচ্ছা ফাইন। সো নতুন নতুন শব্দের উচ্চারণ শিখলাম। জুবাইর আহমেদ, এক্স্যাক্টলি, আমি তোমাদের বারবার বলছি ইংলিশের অনেক উচ্চারণ আমরা জানি, ঠিক আছে, বিভিন্ন হয়তো বিদেশি মুভি দেখতে দেখতে আমরা শিখছি, অথবা নিউজ বা হচ্ছে বিবিসি, সিএনএনের বা আল জাজিরার মনে করো বিভিন্ন নিউজ রিপোর্ট দেখতে দেখতে অনেক কিছু শিখেছি, কিন্তু বাংলার উচ্চারণটা আমরা সহজে শিখি না। হ্যাঁ বলতেছে, ওকে ফাইন। সো এই জায়গায় দেখতে পাচ্ছ মানে বফালোর উচ্চারণটা একদম সহজ, একদম মাথায় তুমি নিয়ে না, আমি এক লাইনে বলে দিচ্ছি। শব্দের শুরুতে বফলা থাকলে উচ্চারণ হবে না, উজ্জ্ব থাকবে। শব্দের মাঝে বা শেষে যদি বফলা আসে তাহলে দ্বিত্ব হবে, মানে ডাবল উচ্চারণ হবে। ক্লিয়ার? বফলা শেষ, এটার মাটি এবার দিয়ে পরবর্তীতে চলে যাও। এই যে ম ফলার উচ্চারণ আসছে, ম ফলার উচ্চারণ আসছে। ওকে, আচ্ছা ফাইন ফাইন, ওকে ফাইন। আচ্ছা দেখো মফলা নিয়ে কী কী উচ্চারণ আছে একটু খেয়াল করার চেষ্টা করো। ফলাযুক্ত বর্ণটির উচ্চারণ সামান্য নাসিক্য প্রভাবিত হয়ে ওঠে, মানে নাসিক্য, নাকের মাধ্যমে। স্মরণ, স্মরণ, এই যে এই জায়গায় হসন্ত হবে, স্মরণ, দেখছো? এই জায়গায় মফলা, এই যে তালেব বসা, সরি দন্তস্বর সাথে কি আছে? ম আছে, দন্তস্বর সাথে ম আছে। শ্মশান, শ্মশান, এই জায়গায় কি আছে? শ্মশানে কি আছে? ম আছে, ম আছে, ঠিক আছে। ওকে, সো এই জায়গায় জাস্ট হসন্ত হবে, এই জায়গায় কি হবে? হসন্ত হবে, এই শটা হবে না, শ্মশান। তারপরে কি? শর্তব্য, শর্তব্য, এই জায়গায় হসন্ত হবে, এই যে শয়ের সাথে ম আছে। স্মারক, দন্তস্বর সাথে ম আছে। স্মরণীয়, দন্তস্বর সাথে ম আছে। স্মৃতি, দন্তস্বর সাথে ম আছে। শ্বশ্রু, দন্তস্বর তালেব বসার সাথে ম আছে। তার মানে যত জায়গায় মফলা আসবে একটু নাসিক্য উচ্চারণ হবে, মানে স্মরণ, স্মরণ, শ্মশান, যখন উচ্চারণ করে শ্মশান, স্মরণ, তখন দেখো নাক থেকে একটা আওয়াজ আসে, নাক ধরে উচ্চারণ করো, একটু বোঝার চেষ্টা করো নাসিক্য মানে কি, নাক ধরে উচ্চারণ করো। স্মরণ, শ্মশান, তারপরে আছে কি স্মারক, শ্বশ্রু, স্মৃতি। দেখো যখন এটা উচ্চারণ করো শ্মশান, স্মরণ, তখন দেখো নাক একটু কেঁপে ওঠে, একটু ধরে দেখো নাকটা কেঁপে ওঠে, দ্যাটস এটা হচ্ছে নাসিক্য। ওকে,
হ্যাঁ, আইয়ুব শেখ বফলা শুরুতে থাকলে তোমার কি উচ্চারণ হবে না, উজ্জ্ব থাকবে, আর মাঝখানে বা শেষে বফলা থাকলে ওটা দীপ্ত হবে, ডাবল উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইয়ুব শেখ ডাবল করে লিখবো, এক্স্যাক্টলি, তুমি বুঝতে পারছো। ফাতেমা ইসলাম বলছে মাশাল্লাহ অনেক সুন্দর বোঝায় স্যার, আমার নেট ছিল তাই এতক্ষণ ক্লাস করতে পারি নাই। ফাতেমা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। তুমি শেষ পর্যন্ত ক্লাসে থাকো, আশা করছি তুমি আরও বুঝতে পারবে। সো ওকে, আচ্ছা ফাইন ফাইন। জুবাইর হোসেন ক্লাসে আছে। জুবাইর হোসেন তুমি কেমন আছো, ক্লাস বুঝতেছো কি না এটা জানিয়ে দাও। এবং তোমার জন্য যেটা তোমার ছোট ভাইরা বা তোমার যারা আছে অনুজ, যারা আগামীতে 2024 সেশন এইচএসসি বা আলিম পরীক্ষার্থী আছে, তাদেরকে কিন্তু একটু মেনশন করে দাও। জুবাইর হাসান, ওকে। আবু মুসা বলছে ঠিক আছে, ফাইন। তানজিয়া সুলতানা বলছে আমার মতো কে কে নাক ধরেছ। আচ্ছা, সকলেরই কিন্তু ধরা কর্তব্য বোঝার জন্য। আচ্ছা, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত মফলার কোনো উচ্চারণ হয় না। যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত মফলার কোনো উচ্চারণ হয় না, তার মানে মফলাটা যদি যুক্ত বর্ণ আকারে বসে তখন কি উচ্চারণ হবে না। ওকে ওকে, এই জায়গায় দেখো সূক্ষ্ম, সূক্ষ্ম, এ জায়গায় কি সূক্ষ্ম, এ জায়গায় ময়ের উচ্চারণ হচ্ছে না, সূক্ষ্ম, এ জায়গায় ক লিখতে হবে মাঝখানে, সূক্ষ্ম। লক্ষ্মী, দাঁড়াও, এটা আসলে ওই টাইপিংয়ের কারণে এরকম হয়ে গেছে। লক্ষ্মী, লক্ষ্মী, এই যে দেখো লক্ষণ, 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 এ জায়গায় শেষে ইয়ে হবে যক্ষা, যক্ষা, ঠিক আছে, যক্ষা, যক্ষা। এ জায়গায় যে ব্যাপারটা হচ্ছে ময়ের কোনো উচ্চারণই আসতেছে না, ময়ের কোনো উচ্চারণ কিন্তু হচ্ছে না। তার মানে তুমি জানো যে মফলার উচ্চারণ কিন্তু আসলে হয় না। যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে মফলার উচ্চারণ হয় না, এটা তোমরা দেখতে পাচ্ছ। তার মানে বফলা গেল, এরপরে কি গেল, এর ফলে গেল মফলা। এখন এই যে আন্তর্জাতিক ধ্বনিলিপি, এটা কিন্তু বেশ আগেই তোমাদের করানো হয়েছে। আচ্ছা, এখন এখন আমি একটা জিনিস তোমাদের জাস্ট র্যাপিড টেনে দেখাবো, সেটা হচ্ছে এত যে নিয়ম পড়াইলাম সব নিয়ম কি কাজে লাগবে? তোমার 14টা নিয়ম তোমার জন্য শেষ সময় আমি সাজেশন হিসেবে দিলাম। এটা যখন পিডিএফ পাবা, এই 14টা নিয়ম এক নজরে একটু দেখে দিবা, আর শুধু বোর্ড প্রশ্ন সলভ করবা। আশা করছি তুমি 5-এ 5 ইনশাআল্লাহ পেয়ে যাবা। সো ঠিক আছে, আচ্ছা ফাইন, ওকে ফাইন। ওকে, আসসালামু আলাইকুম স্যার, কে আসছে আমি একটু দেখি। ওকে, ইয়াসিন খন্দকার, ফাইন ফাইন। ওকে, সো দেখো উচ্চারণের 14টা নিয়ম এ জায়গায় নিয়ে আসছি। ওকে, এ জায়গায় একটা বিষয় খেয়াল করো, এটা হচ্ছে অ এর দু ধরনের উচ্চারণ হয়, বিবৃত আর সংবৃত। বিবৃত তথা স্বাভাবিক অ এর উচ্চারণ অ এর মতো হবে, যেমন অসীম, এই যে অটা অ এর মতো থাকতেছে, ঠিক আছে। সংবৃত তথা বিবৃত অ এর উচ্চারণ ও এর মতো হবে, সেটা হবে কি সংবৃত। এই যে অতিটা অতি হয়ে গেছে, অতিটা ও অতি হয়ে গেছে, অতিটা অতি হয়ে গেছে। এটা হচ্ছে মানে 1 নাম্বার একটা রুলস, যেটা হচ্ছে 14টা রুলসের মধ্যে পড়ে। 2 নম্বরের রুলসটা হচ্ছে শব্দের মধ্যে দীর্ঘী বা দীর্ঘ থাকলে উচ্চারণের সময় সেটা রস্যি বা রস্যু হয়ে যায়। তার মানে তোমাদের বারবার বলছি, উচ্চারণ যখন লিখবা রস্যিকার লিখবা, দীর্ঘিকার না। উচ্চারণ যখন লিখবা তোমরা কি লিখবা, রস্যুকার লিখবা, দীর্ঘকার না। এটাই এখানে বলা হয়েছে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তার মানে পরীক্ষা, পরীক্ষা, ওকার, ওকার আছে, ঠিক আছে। সম্পূর্ণ, সম্পূর্ণ জায়গা আছে সম্পূর্ণ, তার মানে এই জায়গায় যেটা আছে, এই জায়গায় দীর্ঘকার আছে, এই জায়গায় লিখবা রস্যুকার, এই জায়গায় লিখবা রস্যুকার, এই জায়গায় জাস্ট সম্পূর্ণ, এই জায়গায় একটু হসন্ত দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরীক্ষাটা এই জায়গায় কয়ের নিচে হসন্ত আর ক্ষয় আকার দিবা, এটা জাস্ট অ্যাড হয়ে গেছে। পয় ওকার, রয় রস্যিকার, কয় হসন্ত, ক্ষয় আকার, এভাবে কিন্তু লিখবা। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো 3 নম্বর রুলস গুরুত্বপূর্ণ, এটা র্যাপিডলি টেনে যাচ্ছি। এরপর শুধু বোর্ড প্রশ্ন সলভ করব, এরপর শুধুমাত্র বোর্ড প্রশ্ন সলভ করব। আচ্ছা, তানজিয়া সুলতানা বলছে, তানজিনা সুলতানা, আজকের ক্লাস খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ফাইন। ওকে, আচ্ছা, রি এর উচ্চারণ সাধারণ রি অথবা দীর্ঘিকার হয়, তবে বর্তমান নিয়ম অনুযায়ী রস্যি। এই যে দেখো বাংলা একাডেমি বর্তমান ইয়াতে রস্যিকারটা হবে, দীর্ঘিকারটা কিন্তু খুব বেশি ব্যবহার হয় না, সব জায়গায় রস্যিকার হয়। এই জন্য ঋতু লেখার সময় রয় রস্যিকারটা হবে, এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। এটা জাস্ট আগেও দেখছি, এক নজরে এখন তোমাদের টেনে টেনে দেখায় দিচ্ছি।
আচ্ছা 4 নম্বরে এ ধ্বনির দু ধরনের উচ্চারণ হয়, এটা হচ্ছে বিবৃত একটা সংবৃত। তাহলে এ ধ্বনির উচ্চারণটা, এর উচ্চারণ এর রকম হলে বিবৃত উচ্চারণ, যেমন একটি একটি, এটা চেঞ্জ হয় না। যখন চেঞ্জ হয় না তখন সেটা কি বিবৃত উচ্চারণ। আর সংবৃত উচ্চারণ মানে কি যখন চেঞ্জ হয়, তার মানে এর উচ্চারণ কখনো এ বা স্বরে এর মতো হয়, এর মতো হয়। যেমন একাক্ষরগুলা খেলার খেলা, খেদা খেদা, তারপরে হেলা হেলা। অর্থাৎ কখনো যখন চেঞ্জ হবে না তখন বিবৃত মানে একই রকম থাকতেছে, আর যখন চেঞ্জ হবে বা পরিবর্তন হবে তখন সেটা হচ্ছে সংবৃত। ওকে ওকে ফাইন। সো এরপর চলে যাব আমরা 5 নাম্বার রুলসে। ওই এর উচ্চারণ হবে ওই এর মতো, মানে স্বরে ও রস্যি, ওই এর উচ্চারণটা হবে কি ওই এর মতো। যেমন ঐক্যতান ঐকতান, ঐকতান আমাদের একটা কবিতা ছিল না? সো ঐকতান ঐকতান, এই জায়গায় শেষে হসন্ত দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তার মানে ওই এর উচ্চারণটা হবে ওই এর মতো, স্বরে ও রস্যই ওই এর মতো। এরপরে তোমরা যে রুলসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ও এর উচ্চারণ হবে ও এর মতো, ও এর উচ্চারণ হবে কি ও এর মতো, ও এর মতো, ঠিক আছে? সো ঔসঙ্গ লিখতে হবে, ঔসঙ্গ মানে ঔকার কিন্তু উচ্চারণে লেখা যাবে না, লিখতে হবে এইভাবে, লিখতে হবে এইভাবে, ঔকার লেখা যাবে না, ওকার লেখা যাবে, ঔকার যাবে না। তার মানে উচ্চারণের সময় রস্যিকার লেখা যাবে, দীর্ঘিকার লেখা যাবে না, রস্যকার লেখা যাবে, দীর্ঘকার লেখা যাবে না, ওকার লেখা যাবে, ঔকার লেখা যাবে না, একার লেখা যাবে, ঐকার লেখা যাবে না। মানে প্রথমটা লেখা যাবে, দ্বিতীয়টা লেখা যাবে না, মানে রস আর এটা হচ্ছে দীর্ঘ, ঠিক আছে? দুইটা কিন্তু পার্থক্য। হ্যাঁ সুফিয়ানা ইকবাল বলছে, হ্যাঁ স্যার বাংলা দ্বিতীয় আতঙ্ক লাগে, এইভাবে আইটেম অনুযায়ী ক্লাস নিয়েন যাতে পরীক্ষায় নাম্বার তুলতে পারে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা আইটেমে ক্লাস হবে, অনএকাডেমির সাথেই থাকো, পরীক্ষার আগে সব কিছু তোমাদের শেষ করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? সব প্রস্তুতি শেষ করব আশা করছি। ওকে, এরপর দেখতে পাচ্ছ ফলা তার মূল বর্ণকে সাধারণত দ্বিত্ব করে দেয়, কিন্তু কিছু ব্যতিক্রমী রয়েছে, যেমন উদ্যোগ উদ্যোগ উদ্যোগ, পদ্মা পদ্মা, পদ্ম পদ্ম, এটা আকার বাদ দিলে পদ্ম আর আকার দিলে পদ্মা হবে, ঠিক আছে? তার মানে জায়গায় হসন্ত দিয়ে দিলেই হবে, হসন্ত দিয়ে দিলে হবে। তার মানে ফলা তার মূল বর্ণকে দ্বিত্ব করে দেয়, তবে কিছু সময় ব্যতিক্রম আছে। তার মানে ফলা জফলা আছে, এ জায়গায় মফলা আছে, সবসময় কিন্তু দ্বিত্ব হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। এটা একটু এক্সারসাইজ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শত শত রুলস কিন্তু মাথায় রাখা পসিবল না। এরপরে যে রুলসটা আছে 8 নাম্বার, যে কোনো তালেব বসা মূর্ধন্যস্ব দন্তস্বর মধ্যে উচ্চারণের সময় সাধারণত তালেব বসা উচ্চারণ করতে হয়। আমি বারবার বলেছি দন্তস্ব নেওয়া যাবে না, তালেব বসা উচ্চারণের সময় লিখতে হবে। ওকে ওকে ফাইন। স্বাগত স্বাগত, ঔষধ ঔষধ, হিংস্র হিংস্র। এখন দেখো এই যে ঔষধ আর স্বাগততে তালেব বসা হয়েছে, কিন্তু উচ্চারণটি পাতলা হলে সাধারণত দন্তস্ব বসে, যেমন হিংস্র হিংস্র, উচ্চারণটা পাতলা হলে কি বসে দন্তস্ব বসে, হিংস্র হিংস্র। এই জায়গায় দেখো স্বাগত স্বাগত, ঔষধ আর হিংস্র, যে হিংস্র মানে সংক্ষেপে রটা বেশি উচ্চারণ হচ্ছে, শটা পাতলাভাবে উচ্চারণ হচ্ছে, এই জন্য এটা এক্সেপশন। এটা একটু মানে সবসময় মাথায় রাখতে হবে ব্যাপারটা এমন না, বাট এক্সেপশন হিসেবে যখন পাতলা হিসেবে উচ্চারণ হয় তখন দন্তস্ব ব্যবহৃত হয়। তবে ম্যাক্সিমাম মাথায় রাখতে হবে যে তালেব বসা উচ্চারণের সময় লিখতে হবে। আচ্ছা, সুফিয়ানা ইকবাল বলছে স্যার আপনি অনেক ভালো বোঝান। থ্যাংক ইউ সুফিয়ানা ইকবাল, আমি চাই তুমি প্রত্যেকটা ক্লাসে শুরু থেকে ক্লাস করো এবং আমাদের সাথে মনোযোগী থাকো, ঠিক আছে? এবং কমেন্ট করে জানিয়ে দিবা। ইশতিয়াক আহমেদ বলছে নতুনভাবে শিখলাম, থ্যাংক ইউ। ওকে, আয়ুব শেখ বলতেছে আজকের ক্লাস ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের মন আজকে ভালো অ্যান্ড ভালোভাবে বুঝতেছো। আবু মুসা বলছে ধন্যবাদ ওয়ান একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিবারের সদস্যদের, দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আছি। এখন দেখো এই যে গেওর ভাঙাইলে কি হয়, অনেকে কিন্তু লিখছিল ক প্লাস না, বাট অধিকাংশ সঠিক উত্তর করেছিল জ প্লাস ইয়। তার মানে দেখো গিও, এটা কোনো শব্দের শুরুতে থাকলে গ্যায়ের মতো উচ্চারণ হয়, গয়ে জয়ফলায় আকার আর চন্দ্রবিন্দু থাকবে। ওকে, তার মানে জ্ঞাত, ঠিক আছে? জ্ঞাতা, এই যে এই গয়ের উচ্চারণটা এরকম হয়েছে, বিজ্ঞানের উচ্চারণটা জ্ঞান, এই যে গয় জফলায় আকার বিজ্ঞান, ঠিক আছে? সো গয়ের উচ্চারণটা সাধারণত গয় জফলায় আকার হবে,
গয়ের উচ্চারণটা কি হবে? গয় জফা লাকার হবে। এটা আগেও পড়ছি, জাস্ট একটানে তোমাদের দেখাই দিচ্ছি। খেও, এই যে যারা লিখছো ক প্লাস স, সরি খেওটা হবে কি ক প্লাস স, ক প্লাস স উচ্চারণ করতে হয়, খেওর উচ্চারণটা করতে হয় রোম প্লাস স। আচ্ছা ফাইন, উচ্চারণ করতে হয়। যেমন অক্ষ, অক্ষ এটা লিখতে হবে কেমনে? খেওটা লিখতে হবে ক খ, অক্ষ। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। আচ্ছা অক্ষটা লিখতে হবে এভাবে। তার মানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই খেয় মানে হচ্ছে ক প্লাস স, আর এইটা মানে হচ্ছে ম প্লাস হ, ম প্লাস হ। তার মানে দুইটা কিন্তু একটু আলাদা। ব্রাহ্মণ এটা কিন্তু রম্য, রম্য একটা রমর মতো উচ্চারণটা হয়, আর খেয়টা ক্ষয়ের মতো উচ্চারণ হয়। তার মানে এই যে খেয়, খেও ইকুয়াল ক প্লাস মূর্ধন্য স। আরেকটা উচ্চারণ হচ্ছে এইটা, আরেকটা উচ্চারণ হচ্ছে মফলার মতো, মফলার মতো। এটা হচ্ছে কি ম প্লাস হ, ম প্লাস হ। এই যুক্ত বর্ণটা কিন্তু বুঝতে হবে, এই যুক্ত বর্ণটা বুঝতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে ক্ষীয় আর একটা হচ্ছে এই রমর মতো, এই উচ্চারণটা দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ আয়ুব শেখ স্যার বিজ্ঞান এরকম হবে? ইয়েস এরকম হবে, শুধু প্রথম গয়ের নিচে একটা হসন্ত দিতে হবে, প্রথম গয়ের নিচে একটা হসন্ত দিতে হবে আয়ুব শেখ। আচ্ছা 11 নম্বর রুলসটা হচ্ছে ঋণ প্লাস হ মানে হয় জফলা, এটা ইকুয়াল হয়েছে জ প্লাস ঝ, এটা হচ্ছে জ প্লাস ঝ উচ্চারণ করতে হয়। তার মানে চিহ্ন, চিহ্ন এটা হবে কি চিহ্ন, চিহ্ন। বাহ্য, বাহ্য এই জায়গায় জ দিয়া জয় জফলা দিয়ে বাহ্য, বাহ্য, ঠিক আছে? এটা একটু এইভাবে উচ্চারণ হবে জ প্লাস ঝ, জ প্লাস ঝ, এই যে জ প্লাস ঝ এর মতো উচ্চারণটা হবে, ঠিক আছে? আচ্ছা এটা ততটা ইম্পর্টেন্ট না, পরবর্তী রুলসে চলে যাই। সেটা হচ্ছে ত্র, ত্র হচ্ছে তয়ের নিচে হসন্ত হবে, তারপরে আবার ত্রও লিখতে হবে। ক্রটা হচ্ছে ক নিচে হসন্ত হবে, তারপর ক্রও লিখতে হবে। ব্রি এর ক্ষেত্রেও বয়ের নিচে হসন্ত হবে, ব্রি লিখতে হবে। একটু খেয়াল করো, এই যে এরকম লিখতে হবে, এইটার ক্ষেত্রে এরকম লিখতে হবে, এইটার ক্ষেত্রে এরকম লিখতে হবে, আর ব্রি এর ক্ষেত্রে এরকম লিখতে হবে। তার মানে ছাত্র প্রথমে এরকম তয়ের নিচে হসন্ত দিতে হবে, তারপরে আবার ত্রয়ের ওকার লিখতে হবে যথাক্রমে। এটা যথাক্রমে, এটা একটু লিখে দেই, যথাক এরকম যথাক্রমে। তার মানে কয়ের নিচে হসন্ত হবে, কয়ের নিচে হসন্ত হবে, পরে আবার কয়রা ফলাও হবে। আবৃত্তি এ জায়গায় তয়ের নিচে হসন্ত হবে, তার মানে তয়ের নিচে হসন্ত আবার তয়ের শিকার, অর্থাৎ এই তিনটে জিনিস একটু মাথায় রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? ওই দ্বিত্ব উচ্চারণ হবে, দ্বিত্ব উচ্চারণের ক্ষেত্রে বর্ণটা একবার লিখে হসন্ত দিতে হবে, পরে আবার ওই যে মানে যেই রকম রফলা বা বফলা দিয়ে থাকবে ওই রকম দিতে হবে। স্যার এইগুলা যে টাইপ করে সে টাইপ অনেক ভুল করে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, এগুলা টাইপিংটা একটু কঠিন আছে। ওকে ফাইন। সো অলিভিয়া গোলদার তুমি বুঝতেছো কিনা এবং ক্লাসে তুমি আছো কিনা, সো ব্যাপারটা একটু জানিয়ে দাও। আচ্ছা ফাইন ফাইন, যথাক্রমে। হ্যাঁ তো আমরা কিন্তু আর মাত্র দুইটা রুলস আছে, তারপর আমরা বোর্ড প্রশ্ন সলভে চলে যাবো। 13 নম্বরটা হচ্ছে হব হলে হবের উচ্চারণটা হবে ও প্লাস ভয়ের মতো, ঠিক আছে? আচ্ছা ফাইন, তো উদাহরণটা দেখো, আহ্বান, আহ্বান এই যে হয়ের সাথে ব আছে, হয়ের সাথে ব যুক্ত বর্ণ আছে, তখন হবে আহ্বান, ভয়ে ভয়ের উচ্চারণটা বেশি হবে। এই হয়ের সাথে ব আছে এই জন্য হবে জিউভা, তার মানে হ প্লাস ভ, হ প্লাস ভ যদি হয় সেটার উচ্চারণটা ভয়ের মতো হয়ে যাবে, ভয়ের মতো হয়ে যাবে, বড় ভয়ের মতো উচ্চারণটা কিন্তু হয়ে যাবে। ওকে সো এটা পরীক্ষায় বেশ আসে। অ্যান্ড লাস্ট রুলস, এরপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো। দেখো জজ এ জায়গা হচ্ছে ঞ এবং মূর্ধন্য দন্তন্য দিতে হয়। আমি বারবার বলছি মূর্ধন্য উচ্চারণের সময় লেখা যায় না, দন্তন্য লিখতে হয়। সুতরাং মর্যাদা, মর্যাদা এটা জাস্ট রে পাশে দেখা ওকার হয়ে গেছে, ওকার হয়ে গেছে। হিংস্র এ জায়গায় ওই পাতলা উচ্চারণ হয়েছে দিকে দন্তস্ব আছে। উদাহরণ, উদাহরণ ওকার হয়ে গেছে, দেখছে এই যে অকারটা ওকার হয়ে গেছে, এবং এই মূর্ধন্যটা দন্তন্য হয়ে গেছে, মূর্ধন্যটা দন্তন্য হয়ে গেছে, ঠিক আছে? এটা একটু কাইন্ডলি মাথায় রাখতে হবে। এই যে দেখো আমরা প্রত্যেকটা বোর্ডের ধারাবাহিক প্রশ্ন কিন্তু নিয়ে আসছি, এই প্রশ্ন কিন্তু সলভ করব। তার আগে একটু আমি জেনে নিতে চাই যে তোমরা আসলে বুঝছো কিনা, ঠিক আছে?
তোমরা বুঝছো কিনা জেনে নিতে চাই। এবং আমি ক্লাসের এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের একটা করে কমেন্ট দেখতে চাই যে ঠিক আছে আমরা এই পর্যন্ত বুঝছি এবং আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো কিনা তোমাদের কাছ থেকে উত্তর চাই। কমেন্ট করে জানিয়ে দাও বোর্ড প্রশ্ন সলভ করবো কিনা। আমরা 2016 থেকে একদম মানে অত্যাবধি পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে, যতগুলো বোর্ড আছে, সব প্রশ্ন নিয়ে আসছি। সবগুলো সলভ করব না, কিছু কিছু সলভ করব, বাকিগুলো পিডিএফ আকারে তোমাদের কাছে চলে যাবে টেলিগ্রাম গ্রুপে এবং তোমরা কিন্তু নিজেরা সেখান থেকে দেখে নিতে পারবা। সো বোর্ড প্রশ্ন সলভ কারা কারা চাও, সো তারা একটু কাইন্ডলি জানিয়ে দাও। সকলেই কমেন্ট করে জানিয়ে দাও কে কে আছে, আমি একটু দেখতে চাই আমার ক্লাস কে কে করতেছে, একটু কাইন্ডলি জানিয়ে দাও, আমি কিন্তু দেখতে পাবো। ঠিক আছে? এবং তোমাদের জন্য আলাদা বেস্ট উইশেস থাকবে আমার পক্ষ থেকে। কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও কে কে ক্লাসে আছো। রোমানা আছে, আয়ুব আছে, আবু মুসা, এরা কিন্তু শুরু থেকেই ছিল। ফাতেমা ইসলাম আছে, ওকে। ফাহমিদা মিম আছে, ওকে ফাইন। আচ্ছা, জিনিয়া আক্তার আছে, সোহাগ আছে, ইমন আছে, হুমায়রা কবির আমরিন, এরা কিন্তু আগে কমেন্ট করতে দেখি নাই। সো হুমায়রা তুমি কিন্তু মনোযোগী থাকবা এবং আমাদেরকে বিভিন্ন মন্তব্য করে জানিয়ে দিবা যে ক্লাসে তুমি আছো। মাহফুজা আছে, ফাইন। সাগর আছে, মাহাদি হাসান আছে, রহমাতুল্লাহ আছে, ফাইন, ওকে। আচ্ছা, রুমান আক্তার বলছে ধুমায়া সলভ করবে, ওয়াও। আচ্ছা, ফাইন ফাইন। সো আমরা কিন্তু সলভ করে দিব, ওকে। দেখো ঢাকা বোর্ড 2019, এই যে অতীত, অতীত হয়ে গেছে কি, অতীত হয়ে গেছে কি, এই যে অতীত, স্বরে ও, স্বরে অটা ওকার হয়ে গেছে। শ্রম, শ্রম এটা হয়ে গেছে ওকার, শ্রম মানে এই জায়গায় অকার আছে, হয়ে গেছে ওকার। স্বাগত, এই যে দন্তস্বটা হয়ে গেছে তালেব বস, স্বাগত। আবৃত্তি, আবৃত্তিটা এই জায়গায় ঠিকঠাকভাবে লিখে দেই, আবৃত্তি। হ্যাঁ, এই যে তয়ের নিচে হসন্ত হবে, তারপর তয় রস্বীকার হবে। উদ্যোগ, এই যে দয়ের নিচে হসন্ত, পরে আবার গয়ের নিচে হসন্ত, উদ্যোগ। দীনবন্ধু, দীনবন্ধু, এই যে দীর্ঘিকার, দীনবন্ধুর দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাবে। বারবার বলছি দীর্ঘিকার উচ্চারণে হবে না, রস্বীকার হবে ভাইয়েরা, মাথায় রাখ। এ জায়গায় অকারটা ওকার হয়ে গেছে, বয়ে অকার আছে, এটা ওকার হয়ে গেছে। বন্ধু, নয়ের নিচে থামতে হয় এই জন্য হসন্ত হবে, বন্ধু, এবং ধয়ের নিচে রস্যকার হবে। বিজ্ঞান, এই যে গয়ের নিচে হসন্ত আর গয় জাফালায় আকার, ওখানে একটা চন্দ্রবিন্দু আছে। ঐশ্বর্যটা স্বরে ওই, স্বরে ওই উচ্চারণ হবে না, স্বরে ও উচ্চারণটা হবে। সো ওই এর উচ্চারণটা সবসময় ওই, এই যে দেখো ওই, ওই একুয়াল লিখতে হবে, স্বরে ও রস্যই ওই। আর ও, ও লিখতে হবে ও, এভাবে লিখতে হবে। ঠিক আছে? এই দুইটা বর্ণ লিখলে হবে না, এইভাবে লিখতে হবে, উচ্চারণ লেখার সময় এইভাবে লিখতে হবে। এই ছিল ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, তানজিনা বলতেছে স্যার আমাকে কি কেউ মিস করে না? হ্যাঁ মিস করে, তুমি ক্লাসে থাকো, ওকে। আচ্ছা, আবু মুসা বলতেছে স্যার গরিবের আছে ওয়ান একাডেমি, এক্স্যাক্টলি, ওয়ান একাডেমি সকলের জন্য, সর্বজনীন প্ল্যাটফর্ম, সো এখানে তোমরা থাকো। আচ্ছা, এরপরে আমরা দেখাইনি যশোর বোর্ড। যশোর বোর্ড দেখো অধ্যক্ষ, স্বরে অটা আদ্য অটা ও এর মতো উচ্চারণ হচ্ছে, অধ্যক্ষ, অধ্যক্ষ। এ জায়গায় দয়ের নিচে আর কয়ের নিচে হসন্ত হবে। দুরন্ত, 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 এই যে নয়ের নিচে হসন্ত হবে। পদ্য, পদ্মটা ওকার হবে, এই যে পয়ে অ আছে এই জন্য পদ্য হবে, মানে পয়ের সাথে ওকার উচ্চারণ হবে। ভবিষ্যৎ, ভবিষ্যতে দেখো এই জায়গায় মূর্ধন্য নশা আছে, কিন্তু এই জায়গায় সব তালেব বসা হয়ে যাবে, তালেব বসা হয়ে যাবে এখানে। ঠিক আছে? তারপর আছে মনোমালিন্য, মনমালিন্য, মনমালিন্য না, উচ্চারণ হবে মনোমালিন্য, মনোমালিন্য। ঠিক আছে? মনোমালিন্য, পরে নয় ওকার আছে। নদীমাতৃক হবে, এই যে ন অকার আছে হয়ে যাবে ওকার। এ জায়গা আছে নদীতে দীর্ঘিকার আছে, হয়ে যাবে রস্বীকার। নদী মাতৃক, নদী মাতৃক, এ জায়গায় ত দিলেই হবে মাতৃক। আচ্ছা, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। ঠিক আছে? এভাবে হবে। ঐশ্বর্য, ঐশ্বর্য, ঐশ্বর্য। দেখছো, তার মানে ঢাকা বোর্ড 2019 আর যশোর বোর্ড 2019-এ একটা প্রশ্ন কমন আসছে, সেটা হচ্ছে ঐশ্বর্য, সেটা হচ্ছে ঐশ্বর্য। এটা কিন্তু কমন প্রশ্ন আসছে, তার মানে বোর্ড প্রশ্ন কিন্তু রিপিট হয়। সুতরাং বোর্ড প্রশ্ন বেশি বেশি সলভ করতে হবে প্রিয় স্টুডেন্ট বৃন্দ, মাথায় রেখো। ঠিক আছে? ওকে স্যার, জুম করেন, জুম করেন, একটু বড় করে দিলে ভালো হতো।
ওকে ফাইন, ওকে ফাইন, এটা বড় করে দিচ্ছি, দাঁড়াও দেখি বড় করা যায় কি না। ওয়েট আ মিনিট। হ্যাঁ, একটু বড় করা যায়, তো তোমরা একটু দেখে নাও। আচ্ছা ফাইন। তো এখন খেয়াল করো, অনিঃশেষ, অনিঃশেষ এ জায়গা, অনিঃশেষ এ জায়গা যেহেতু বিসর্গ আছে এই জন্য উচ্চারণটা এভাবে লিখব, অনিশ এ জায়গা হসন্ত, তালেব বসায় একার, আর মূর্ধন্যাসে লেখা যাবে না, এই জন্য এটা আমরা তালেব বসায় লিখব, অনিঃশেষ। উজ্জ জফলা আছে এই জন্য জয়ের নিচে হসন্ত এবং ঝফ মানে বড় ঝটাও কিন্তু হবে। ঐশ্বর্য, এই যে কুমিল্লা বোর্ডে ঐশ্বর্যটা বারবার আসছে, ঐশ্বর্য বানানটা দেখে নাও, ঐশ্বর্য, ঐশ্বর্য এটা দেখে নাও। জয়ধ্বনি, জয়ধ্বনি এই যে দয়ের সাথে ব উচ্চারণে মাত্র পড়াইলাম যে বফলা যদি মাঝখানে হয় তখন ওকারের মতো উচ্চারণ হয়। জয়ধ্বনি, জয়ধ্বনি এ জায়গায় ইয়া লিখতে পারো, জয়ধ্বনি, জয়ধ্বনি, ঠিক আছে, জয়ধ্বনি। ওকে আচ্ছা, তারপরে দেখো ষান্মাসিক, ষান্মাসিক এ জায়গায় তালেব বসা দিবা, ষান্মাসিক, ষান্মাসিক। ওকে প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত এই জায়গায় খণ্ডতন দিয়ে নর্মাল ত নিচে হসন্ত দিলেই হবে। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র এই জায়গায় দেখো এইটা কিন্তু খেও না, এটা খেও না, এটা হচ্ছে ম প্লাস হ, এই জন্য ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র এভাবে এই খণ্ডত্বটা যে স্তটা দিলেই হবে। উদ্বাস্তু, উদ্বাস্তু এই যে বফলাটা দেখো, উদ্বাস্তু বফলাটা মাঝখানে আছে দেখে উচ্চারণ হয়েছে, কিন্তু বফলা যদি শুরুতে থাকতো তাহলে কিন্তু উচ্চারণ হবে না এবং সেটা থাকবে উজ্জ, ঠিক আছে। আচ্ছা, যিনি একটার বলছে আমাদের সময় আর আসবে না, কোনটা আসে সেটা তো বলা যায় না, সবগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা ওকে, সবগুলো মাথায় রাখতে হবে এবং আমরা চলে যাব, দাঁড়াও ওকে হ্যাঁ দেখি, ওয়েট, ওকে। সো আমরা লাস্ট আরেকটা প্রশ্ন সলভ করাবো, লাস্টটা আরও একটা। আচ্ছা, আবু বকর সিদ্দিক আরও পরিষ্কার করে প্রদর্শন করা প্রয়োজন, দাঁড়াও একটু জুম করে দেই। লাস্ট একটা বোর্ড প্রশ্ন আমরা সলভ করব, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016। কারা কারা কুমিল্লার আছে এটা জানিয়ে দাও, এই বোর্ডটা আমরা সলভ করবো। দাঁড়াও এটা একটু জুম করার ট্রাই করি, দেখি জুম হয় কিনা। এই যে দেখো আরেকটা প্রশ্ন কিন্তু কমন চলে আসছে, আরেকটা প্রশ্ন কিন্তু কমন চলে আসছে, সেটা হচ্ছে পদ্ম। পদ্মর উচ্চারণটা হবে জফল আসি বিদায় দ্বিত্ব হবে, জফল আসি বিদায় পদ্ম হবে, পদ্ম। ওকে, অত্যাচার, 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 ঠিক আছে, অত্যাচার এ জায়গায় ত এর নিচে হসন্ত দিতে হবে। স্বাগত, তোমাদের বারবার বলেছি যখন যখন শব্দের শুরুতে বফলা থাকবে সেই বফলার উচ্চারণ কিন্তু উজ্জ থাকবে এবং উচ্চারণটা হবে না, কিন্তু বফলা যদি মাঝখানে এবং শেষে থাকে তখন কিন্তু সেই উচ্চারণটা আসলে হবে। তার মানে এই যে স্বাগত, এখানে কিন্তু তোমার বফলার উচ্চারণটা আসলে হচ্ছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি চর্যাপদ। আমরা বলেছি শুরুতে যখন অকার থাকবে পরবর্তীতে রেফ থাকবে উচ্চারণটা ওকার হয়ে যাবে, এই জন্য আমরা চর্যাপদ না বলে চর্যাপদ বলবো, চর্যাপদ বলবো, ঠিক আছে, উচ্চারণের সময় চর্যাপদ বলবো। বিজ্ঞপ্তি, দেখো গিয়র বেলায় যেটা হয় যে গয়ের নিচে হসন্ত দিয়ে গয়ে ওকার দিতে হয়। বিজ্ঞান, বিজ্ঞপ্তি বা জ্ঞান এই শব্দগুলোর উচ্চারণটা অলমোস্ট কিন্তু সিমিলার। আরেকটা বোঝানোর চেষ্টা করেছিলাম আহ্বান, এ জায়গায় হ এর সাথে ব যুক্ত বর্ণ আকারে আছে, এই জন্য ভয়ের মতো উচ্চারণটা হচ্ছে, ভ এর মতো উচ্চারণটা কিন্তু হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছ ব্রহ্মাণ্ড, বারবার বলি যে এইটা কিন্তু মূলত খেও না, এই যুক্ত বর্ণটা হচ্ছে হ প্লাস ম, এটা সমন্বয় গঠিত, এই জন্য ব্রহ্মাণ্ড, এই জায়গায় ম প্লাস হ এর কিন্তু উচ্চারণ থাকে, দেখছো, ব্রহ্মাণ্ড। এই জায়গায় একটু লিখে দেই যাতে তোমরা, ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড এই জায়গায় কিন্তু উচ্চারণটা এরকম হবে, উচ্চারণটা হবে ম প্লাস হ এর সমন্বয়। অ্যান্ড দেখো পার্থক্য, এ জায়গায় যেটা হবে যে এটা যার সাথে কিছু নাই আজকে বলেছি তার সাথে হচ্ছে অকার আছে, যেহেতু অকার আছে পরে এটা ওকার হয়ে যাচ্ছে, সো পার্থক্য, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে পার্থক্য। আচ্ছা, এবং যেহেতু এই কয়ের পর আমরা থেমে যাচ্ছি, সো যেখানেই থামবো সেখানেই আমরা হসন্ত ব্যবহার করব, সো দিস পার্থক্য। সো এই ছিল শুরু থেকে আজকের ক্লাসের আমাদের আয়োজন।
সো আমরা শুরু থেকে তোমাদের বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং সেটা এখন আমি একটু ব্রিফ দিয়ে বোঝাচ্ছি। ওকে, সো সর্বপ্রথম আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি যে উচ্চারণের আসলে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে পরীক্ষায় কিভাবে আসবে। তারপর তোমাদের সামনে উপস্থাপন করেছি আন্তর্জাতিক ধ্বনিলিপি আসলে কিভাবে উচ্চারণ হয় এবং ইংলিশ তোমরা ভালো পারো বিধায় ইংলিশের সাথে বাংলার উচ্চারণটা মিলাইয়া উচ্চারণ করানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমরা বিভিন্ন রুলস উপস্থাপন করেছি এবং সেই রুলস অনুযায়ী বোর্ড প্রশ্ন বিগত বছরগুলোতে প্রায় 8-10 বছর যাবৎ কী কী প্রশ্ন আসছে সেটা উল্লেখযোগ্য প্রশ্নগুলো তোমাদের সামনে টেবিল আকারে প্রদর্শন করেছি। এরপরে আমরা দেখানোর চেষ্টা করেছি যে পরীক্ষার আগে 14টা রুলস তোমার জন্য এনাফ এবং তোমার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট। সেই 14টা রুলস আমরা দেখিয়েছি এবং 2016 থেকে শুরু করে যতগুলো বোর্ড প্রশ্ন আছে সব কিন্তু এই স্লাইডের মধ্যে আছে, এটার পিডিএফ তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, সো সেই বোর্ড প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদের সামনে সলভ করিয়েছি এবং তোমাদের যতগুলো প্রশ্ন ছিল কমেন্টে তোমরা জানিয়েছো সেগুলোর কিন্তু উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এই যে পিডিএফটা পেয়েছো এবং যারা পুরো ক্লাস করতে পারে না, অনেকে হয়তো বলছো যে নেট প্রবলেম বা বিভিন্ন প্রবলেম ছিল, সো তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা পরবর্তীতে দেখে নিবা, ঠিক আছে? এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা আসলে ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানিয়ে দাও। এবং আমি ক্লাসের মাঝখানে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম কারা কারা ওয়ান একাডেমির যে কোর্স লঞ্চ হয়েছে সেখানে ভর্তি হয়েছো। অনেকেই জানিয়ে দিছো কিন্তু যে তোমরা ভর্তি হয়ে গেছো, তাদের কংগ্রাচুলেশনস। এবং যারা ভর্তি হও নাই অতি দ্রুত তোমরা কিন্তু ভর্তি হয়ে নাও। 15ই জুলাই পর্যন্ত কিন্তু ভর্তি চলবে 1000 টাকা ছাড়ে মাত্র 3000 টাকায়। এরপর কিন্তু আসলে এই প্রাইসটা বেড়ে যাবে, সুতরাং অতি দ্রুত তোমরা ভর্তি হয়ে নাও। এবং এইচএসসি পরীক্ষার পরপরই যেহেতু আমাদের তোমার কি বলে আমাদের কোর্স শুরু হবে, সুতরাং অ্যাডমিশন যুদ্ধের জন্য এগিয়ে থাকতে হলে এখনই তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং তোমার নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। সুতরাং কোনো চিন্তা মাথায় না রেখে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান একাডেমিতে ভর্তি হয়ে তুমি শিওর থাকো যে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের ম্যাটেরিয়ালস লাগে, যত ধরনের প্রিপারেশন দরকার, যত ধরনের সার্ভিস দরকার সব কিছুই কিন্তু আমরা দিব। সো আশা করি তোমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা। সো কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আসলে ক্লাস বুঝতে পারছো কিনা এবং অলমোস্ট কেমন ছিল। ওকে, সো রোমান আক্তার বলছে আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে ওকে ফাইন। আচ্ছা, হসন্ত উচ্চারণ লেখার জন্য অত্যাবশ্যকীয়, এটা নতুন জানলাম। হ্যাঁ ঠিক আছে। মোহাম্মদ সোহাগ ক্লিয়ার, ফাইন। ওকে, ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে। রোমান আক্তার বলছে হাসিব স্যার আমাদের গর্ব, থ্যাংক ইউ, ওয়ান একাডেমির সাথেই থাকো। আবু মুসা বলছে হাসিব স্যার ধন্যবাদ, থ্যাংক ইউ। সো দেখা হবে আগামী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর মাত্র কটা দিন বাকি তোমার কিন্তু পরীক্ষার, এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী যারা আছো তাদের বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। ততদিন পর্যন্ত বেস্ট একটা পড়াশোনা দাও। শেষ পর্যায়ে মহাসড়কে তোমার কিন্তু সর্বোচ্চ গতি দিয়ে পড়তে হবে, সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে। ততক্ষণ তো পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ওয়ান একাডেমির সাথেই থাকো। সো দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ।